তোমরা যারা জয়েন করছো অ্যাড্রেস একটু দিয়ে দাও। আর আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাও। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাও। ওকে, আমরা আমাদের পড়া শুরু করি। আমরা আমাদের ফিজিক্সের 5 নম্বর অধ্যায় তাড়িৎচুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ এর উপর আমরা 2টা ক্লাস অলরেডি নিয়ে নিছি। আজকে আমার 3 নম্বর ক্লাস। এটা অত্যন্ত ছোট একটা অধ্যায়। আজকে হচ্ছে ফিনিশিং ক্লাস। আজকে আমরা এই পুরো অধ্যায়টা ফিনিশিং দিব। তো এখানে আমরা চলতড়িৎ 3 নম্বর অধ্যায়ে চলতড়িতে আমরা শুধুমাত্র ডিরেক্ট কারেন্ট ডিসি নিয়ে কাজ করছি। এখানে আমরা এসি নিয়ে কাজ করব, অল্টারনেটিভ কারেন্ট। এই অল্টারনেটিভ কারেন্ট মানে হচ্ছে বাংলায় দিক পরিবর্তী প্রবাহ, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এটা পুরোটা বিস্তারিত আলোচনা করে আমাদের এখানে তোমাকে কিভাবে দিক পরিবর্তী প্রবাহ সৃষ্টি করতে হয়, মানে জেনারেটরের কনসেপ্ট তোমাদেরকে শেখানো হবে হালকা করে। ওটা তোমাদের এখানে ডিটেলস নাই, তো তোমাদের যতটুকু আছে ততটুকুই পড়াবো। তো দেন আমরা চ্যাপ্টারটা ক্লোজিং করতে পারবো। তো যতটুকু বাকি আছে আমরা বাকিটা করাবো। তবে এর জন্য আমাদের কিছু ইন্টিগ্রেশনের কনসেপ্ট লাগবে, অর্থাৎ আমরা কিছু প্রমাণ করব। প্রমাণগুলো করার জন্য আমার ইন্টিগ্রেশন করা লাগবে। তো আজকে আমরা ইন্টিগ্রেশনও করব আমাদের সুবিধার জন্য, অর্থাৎ কিছু প্রমাণের জন্য ইন্টিগ্রেশনের কনসেপ্ট আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে আমরা শুরু করি যে আমাদের দিক পরিবর্তী প্রবাহ আমাদের কি সেটা নিয়ে আমরা কাজ করি। তাহলে একটু খেয়াল করে দেখো, দিক পরিবর্তী মানে হচ্ছে কি, এটাও এক ধরনের প্রবাহ যেটা আমার দিকটা কি করে বারবার চেঞ্জ করে, কি করে দিক পরিবর্তন করে। তাহলে আমরা বলি কি বারবার দিক পরিবর্তন করে, বারবার দিক পরিবর্তন করে। এখন বারবার যে দিক পরিবর্তন করে এটা কিন্তু এমন না যে আমাদের এলোমেলো, যেমন মনে করো যে অনেকে ড্যান্স করেন একবারে এলোমেলো ড্যান্স, এরকম না। এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি করে। যেমন ফর এক্সাম্পল তোমরা দেখো না, ওই যে মডেলার যারা মডেল করে তারা দেখবা একটু আঁকা বাঁকা করে এভাবে যায়, এভাবে আঁকা বাঁকা করে তোমার মডেলিং করতে যায়। কিন্তু আঁকা বাঁকা করতে মডেলিং করতে গেলেও তারা কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে। হ্যাঁ, এমন না তারা একবার এদিকে এভাবে করলে এটা হচ্ছে সিকোয়েন্স থাকে না, সুন্দর হয় না। তাহলে আমাদের কি হয়, এটা আমার নির্দিষ্ট সময় অন্তর অন্তর কাজ করে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিবর্তন করে। তাহলে আমাদের এই যে পরিবর্তন করে সেটা কীভাবে পরিবর্তন করে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিবর্তন করে। আর এই ধরনের পরিবর্তনকে আমরা বলি পর্যাবৃত্ত। এদেরকে আমরা কি বলি, এই ধরনের প্রবাহকে আমরা বলি পর্যাবৃত্ত প্রবাহ। মানে এটা পর্যায়ভিত্তিকভাবে হয়, পর্যায়বৃত্ত প্রবাহ। এবার একটু ভালো করে খেয়াল করো, তাহলে দিক পরিবর্তী প্রবাহ আমরা যখন পড়বো, এর মানে সে আমার দিক পরিবর্তন করবে। আর দিক পরিবর্তন করবে সে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক পরিবর্তন করবে। আর এটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি সে দিক পরিবর্তন করে, তাকে আমরা বলতে পারি পর্যাবৃত্ত প্রবাহ। আর যখনই আমরা পর্যাবৃত্তর কথা বলবো, সাথে সাথে তোমার পর্যাবৃত্ত গতির কথা মনে পড়বে ফার্স্ট ইয়ারের। সেই ফার্স্ট ইয়ারে যখন তুমি পর্যাবৃত্ত গতি পড়ছিলা, সাইন কার্ভ, কস কার্ভ, ওই ধরনের অনেকগুলো কার্ভ পড়ছিলা, সেখানে যে বৈশিষ্ট্যগুলো তোমরা পাইছিলা সবগুলো জিনিস সেখানে আমাদের লাগবে। এর মানে তুমি যদি দিক পরিবর্তী প্রবাহটা বের করতে যাও, এখানে একটা তড়িৎচালক শক্তি লাগবে, সবগুলো চান পরিবর্তন করে। এটা কি হয়, পরিবর্তন হয়। তো সেটা নিয়ে আমাদের এখানে আলটিমেটলি আমাকে কাজ করতে হয় এবং এর বৈশিষ্ট্যগুলো তোমাকে একটু করে জানতে হয়। যেমন তুমি যখন ডিসি নিছিলা আমাদের ডিরেক্ট কারেন্ট, তখন হচ্ছে একটা ব্যাটারি থেকে তুমি কানেকশন দিলা, সে অলওয়েজ একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ পরিবহন করে। কিন্তু এখানে সে নির্দিষ্ট দিকে করে না, নির্দিষ্ট পরিমাণ করে না, বারবার পরিবর্তন করে। তবে পরিবর্তনটা হচ্ছে কি নির্দিষ্ট হারে করে, বা আমাদের এটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর করে, ওই কারণে এটাকে আমরা বলি পর্যাবৃত্ত। এবার আসো আমরা এখানে দেখি, তাহলে আমাদের পর্যাবৃত্ত প্রবাহ কি, পর্যাবৃত্ত তড়িৎচালক শক্তি কি, আমরা একটু খেয়াল করে দেখি। যেমন তোমরা যখন দিছিলাম, মনে করি এখানে একটা আমাদের রোধ আছে, আর এদিকে আমরা এটা
ব্যাটারি লাগাই দিলাম, এই দিকে কি লাগাই দিলাম, ব্যাটারি বা কোষ। এই ব্যাটারি যখন কোষ লাগাই দিলাম, ব্যাটারি বা কোষ থেকে যায় কি, এটা হচ্ছে আমাদের ডিসি, এটা হচ্ছে কি ডিসি। আর ডিসির ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ পরিবহন হয়, একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ পরিবহন হয় সবসময় একটা নির্দিষ্ট ডিরেকশানে, একটা নির্দিষ্ট ডিরেকশানে একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ পরিবহন হয়, তার দিকেরও কোনো পরিবর্তন হয় না, মানেরও কোনো পরিবর্তন হয় না। এখন এই ডিসি এর জন্য যদি তুমি কার্ভ আঁকো, এই কার্ভটা দেখতে এরকম হবে যে আমার এদিকে যদি আমি সময় দিই, এর সময়ের সাপেক্ষে দেখা যায় আমার তড়িৎ প্রবাহ যেটা ছিল, তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে গ্রাফটা হচ্ছে দেখতে এরকম, এর মানে সব সময় তড়িৎ প্রবাহ নির্দিষ্ট। বাট যখন তুমি এসি দিবা, এসি প্রকাশ করা হয় এভাবে, এভাবে সে উপরে নিচে গ্রাফ কার্ভটা আমাদের দিক পরিবর্তন করে, তখন হচ্ছে আমাদের কি হয়, এটা উপরে নিচে ভাবে এক্সচেঞ্জ করে, তখন আমার এখানে হচ্ছে দিকটা যে কোনো দিকে হইতে পারে, দিকটা আমার যে কোনো দিকে হইতে পারে, এটা দিকটা বারবার কি করে পরিবর্তন করে, এই দিকটা কি করে বারবার পরিবর্তন করে। এই দিকটা যখন সে বারবার পরিবর্তন করে এবং এখানে প্রবাহও কিন্তু নির্দিষ্ট না, তখন এখানে দেখা যায় এখানে যদি তুমি সময় সাপেক্ষে গ্রাফটা আঁকো, এই গ্রাফটা দেখতে এরকম হবে, এদিকে যদি তুমি সময় দাও, এদিকে যদি তড়িৎ প্রবাহ দাও, আমার গ্রাফটা দেখতে এরকম হবে সাইন কার্ভের মতো। এটা সাইন হইতে পারে, কস হইতে পারে, এদের মিক্স হইতে পারে। তো মেইনলি আমরা সবচেয়ে পরিচিত যেটা সবচেয়ে বেশি কাজে লাগে যেটা, সেটা হচ্ছে সাইন কার্ভ। আমরা সেটা দিয়ে সাধারণত ব্যাখ্যা করি এই সাইন কার্ভের মতো, পর্যাবৃত্ত গতির মতো। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমার এসি অল্টারনেটিভ কারেন্ট। এটা নির্দিষ্ট না, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহ ছিল, এখানে নির্দিষ্ট না, সেটা আমাদের বাড়তেছে কমতেছে এবং ইভেন সে দিকটাও পরিবর্তন করতেছে, একবার বাড়ে, একবার কমে, একবার পজিটিভ, একবার নেগেটিভ, এরকম দিক পরিবর্তন করতেছে। তাহলে এটাকে আমরা বলতেছি পরিবর্তী প্রবাহ, আর এটা হচ্ছে আমার সমপ্রবাহ। এটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ, আর এটা হচ্ছে সমপ্রবাহ। এই সমপ্রবাহের মধ্যে আমার প্রবাহের কোনো পরিবর্তন হয় না, আর এখানে পরিবর্তন হয়, এখানে সবসময় একই দিকে থাকে, এখানে দিকটা আমার ভিন্ন ভিন্ন হয়। এখন আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। এখন যেমন তুমি এখানে একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহ পাইতে হইলে একটা নির্দিষ্ট পরিমাণ কি লাগবে, আমাদের একটা তড়িৎ চালক শক্তি বা আমাদের ভোল্টেজ লাগবে। একইভাবে এখানেও নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহ পাইতে হইলে একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ চালক শক্তি বা ভোল্টেজ লাগবে। তবে আমরা একটা কাজ করি, তোমরা দেখবা একটা জিনিস খেয়াল করে দেখবা, এই অধ্যায়ে যখন আমরা আসছি, হ্যাঁ, এই অধ্যায়ে আসার পর আমরা তড়িৎ চালক শক্তিকে নর্মালি ই দ্বারা প্রকাশ করি, যেটাকে আমরা বলি আবিষ্ট তড়িৎ চালক শক্তি। মানে এক কথায় যে তড়িৎ চালক শক্তিটা আমার আবিষ্ট হয়, সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি আবিষ্ট তড়িৎ চালক শক্তি। তো সেক্ষেত্রে আমরা ইটাকে এভাবে দিই, এভাবে দিলেও কোনো সমস্যা নাই। তবে সাধারণত ফিজিক্সের ভাষায় আমরা যে কাজটা করি, ডিসির ক্ষেত্রে ই দ্বারা প্রকাশ করি, যেমন চলতরিতে করছিলাম। আর যখন অল্টারনেটিভ কারেন্ট, তখন আমরা সাধারণত এটা দ্বারা প্রকাশ করি। এমন না যে করতেই হবে, করলে ভালো, সাধারণত আমরা এখানে এটা দ্বারা প্রকাশ করি, তড়িৎ চালক শক্তি। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি এখানে এটা দ্বারা কি মিন করলো। তাহলে আশা করি এতটুকু সবার ক্লিয়ার। একটা হচ্ছে দিক পরিবর্তী, আর একটা হচ্ছে আমার সমপ্রবাহ। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানাও। এবার আসি দিক পরিবর্তী প্রবাহ। এই দিক পরিবর্তী প্রবাহের এবার আমরা শিখবো হচ্ছে ইকুয়েশন। তো ইকুয়েশনে যদি আমরা যাই, আমরা তড়িৎ চালক শক্তির ইকুয়েশন শিখবো, আবার আমরা এখান থেকে আমাদের তড়িৎ চালক শক্তির ইকুয়েশনও শিখবো, আবার আমরা তড়িৎ প্রবাহের ইকুয়েশনও শিখবো। হ্যাঁ, আর তার আগে আমরা একটা সার্কিটটা আঁকি। সার্কিটটা হচ্ছে জাস্ট এরকম যে আমাদের এটা রোধ আছে, আর মানে এটা রোধ আছে, আর এটা এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এসি কার্ভ, এটা হচ্ছে আমাদের এসি। তাহলে আমরা এখানে যে জিনিসটা বলতে পারি, এসি বা অল্টারনেটিভ কারেন্ট, এটা বোঝানোর জন্য এইভাবে দেওয়া হয়, এইভাবে আমাদের চিহ্ন দেওয়া হয়। এই চিহ্নটার মান হচ্ছে এটা সাইনোসুইডাল কার্ভ, মানে হচ্ছে সাইন আকারের কার্ভ, এবং এটা হচ্ছে আমার এসি কার্ভ। এবার আসি,
হ্যাঁ, সাইদ একটা প্রশ্ন করলো যে দিক পরিবর্তন বলতে এই যে আমাদের ডিসিতে যেমন সবসময় ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায়, এসিতে সব এরকম না। এসিতে হচ্ছে আমার জিনিসটা হচ্ছে কি, সে একবার এক এক দিকে, মানে সে ধনাত্মক দিকেও যেতে পারে, ঋণাত্মক দিকে যেতে পারে, সে বারবার দিক পরিবর্তন করে, বারবার দিক পরিবর্তন করে। হ্যাঁ, সেটা আমরা গ্রাফের মধ্যেই দেখবো। হ্যাঁ, তোমার কথাটা ঠিক আছে, বারবার দিক পরিবর্তন করবে, সে এক একবার এক এক দিকে যায়, এক একবার এক এক দিকে যায়, সবসময় একই ডিরেকশনে যায় না। এবার আসি, এবার একটু খেয়াল করে দেখি আমার এখানে যে ইকুয়েশনটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখানে আমাদের দিক পরিবর্তী প্রবাহের তড়িৎচালক শক্তির ইকুয়েশন যদি হয়, কারণ তোমাদের তড়িৎ প্রবাহের জন্য তো একটু উৎস লাগবে, সোর্স। আমাদের এখান থেকে তড়িৎচালক শক্তির যে উৎস, আমাদের এই যে তড়িৎচালক শক্তি, এই তড়িৎচালক শক্তির একটি ইকুয়েশন আছে। ইকুয়েশনটা হচ্ছে, আমরা বললাম এটা সাইন হইতে পারে, কস হইতে পারে, মিক্স হইতে পারে, তবে আমরা সাধারণত সাইন দিয়ে পড়বো। হ্যাঁ, সবচেয়ে পরিচিত। তো আমাদের এটা হচ্ছে এরকম, ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, অনেকে এখানে থিটা বলে, ই ইকুয়ালস টু ই নট সাইন থিটাও বলা যায়। এই থিটা মানে হচ্ছে ওমেগা টি, তোমরা জানো, তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছো। তাহলে ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, এটা হচ্ছে আমার সেই কার্ভটা। এখানে একটু খেয়াল করে দেখো, আমি যদি বলি এখানে যে আমার ওমেগা টি কিন্তু এটা পুরোটা একটা আমার কি মিন করে, কোণ মিন করে। এবং আমি এখানে যে জিনিসটা বুঝতে পারছি, একটু খেয়াল করো, এই টি কিন্তু নির্দিষ্ট না, সময় কিন্তু নির্দিষ্ট না, সময় পরিবর্তন হয়। এই সময় যতই পরিবর্তন হয়, সময়ের সাথে কিন্তু আমার ইটাও কি হয়, পরিবর্তন হয়। তাহলে আমরা বলতে পারি সময় যতই যায় তড়িৎচালক শক্তি ততই পরিবর্তন হয়। তাহলে আমরা যখন বলবো এটা আমার নির্দিষ্ট না, তাহলে এটাও আমার নির্দিষ্ট না। এবার এই যে সাইন থিটা, এই পুরাটা, এই সাইন থিটার ক্ষেত্রে আমরা যদি বলি এটার সর্বোচ্চ মানটা কত, এই সাইন থিটার সর্বোচ্চ মানটা হচ্ছে ম্যাক্সিমাম যে ভ্যালুটা, ওই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আমাদের 1। আর যখন আমার ম্যাক্সিমাম ভ্যালু 1, তখন আমি বলতে পারি ই ইকুয়ালস টু ই নট। এর মানে আমরা বলতে পারি যখন এটা ম্যাক্সিমাম, এর মানে ইটাও ম্যাক্সিমাম পাচ্ছি, আর ই এর ম্যাক্সিমাম মানটা কার সমান, ই নটের সমান। ওই কারণে আমরা বলি ই ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টি যদি কোনো একটা ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশনে ইটা হচ্ছে যে কোনো সময়ে তড়িৎচালক শক্তি, আর ই নটটা হচ্ছে তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান। এর মানে তড়িৎচালক শক্তির সর্বোচ্চ ই নট হইতে পারে, এর বেশি হইতে পারে না। এটা হচ্ছে তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান, আর সর্বনিম্ন মান তো 0, আর নেগেটিভ দিকে হচ্ছে আমাদের নেগেটিভ দিকে সর্বোচ্চ হচ্ছে মাইনাস ই নট। এটা তোমরা ভালো করে জানো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মেইন কথা হচ্ছে ই ইকুয়ালস টু, আমরা বলতে পারতেছি ই নট সাইন ওমেগা টি। এই ইকুয়েশন আমরা ব্যবহার করব। আমরা মাথায় রাখবো ই মানে হচ্ছে কি, যে কোনো সময়ে তড়িৎচালক শক্তি, ই নট মানে হচ্ছে তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান, আর ওমেগা মানে হচ্ছে কি, ওমেগা মানে তোমরা জানো কৌণিক কম্পাঙ্ক, ফার্স্ট ইয়ারে পড়ে আসছো। আর কৌণিক কম্পাঙ্ক ওমেগাকে আমরা কয়েকটা রাশি দ্বারা প্রকাশ করতে পারি। ওমেগা সমান আমরা জানি 2π ডিভাইডেড বাই টি। আবার ওমেগা সমান আমরা বলতে পারি টোয়াইস বাই এফ। আমরা এভাবে বলতে পারি, এখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এর মানে বুঝতে পারতেছো, যখন আমরা ডিসি পড়ছিলাম সেখানে কোনো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক ছিল না, কেন, সেটা দিক পরিবর্তন করে না, পর্যাবৃত্ত না। বাট এখানে যখন আমাদের দিক পরিবর্তন করে, এর মানে এখানে একটা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক আছে। এবার আসি, আমাদের এই টি হচ্ছে যে কোনো সময়ে আমি ই এর মানটা বের করতে পারবো। এবার যদি তুমি এটা গ্রাফ আঁকো, গ্রাফটা দেখতে কেমন হবে, আমি যদি এটার গ্রাফ আঁকি, গ্রাফটা দেখতে এরকম হবে। খেয়াল করো, গ্রাফটা দেখতে এরকম হবে, শূন্য থেকে সর্বোচ্চ হলো, সর্বনিম্ন হলো, আবার বাড়লো, আবার কমলো, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এবং এই গ্রাফের সর্বোচ্চ যে পিক লেভেলের ভ্যালুটা, এটা হচ্ছে সর্বোচ্চ মান, এর বেশি হইতে পারে না, এটা হচ্ছে ই নট। আর এদিকে আমার সর্বোচ্চ, এটা হচ্ছে মাইনাস ই নট। ই নট মানে হচ্ছে সর্বোচ্চ, প্লাস দ্বারা বোঝাচ্ছে পজিটিভ দিকে সর্বোচ্চ, মাইনাস দ্বারা বোঝাচ্ছে নেগেটিভ দিকে সর্বোচ্চ। আর এখানে ই এর মানটা কত, এখানে ই এর মানটা হচ্ছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কি করে, এদিকে তো আমি এই অক্ষ বরাবর সময় দিব, এই অক্ষ বরাবর সময় দিলে সময়ের সাথে সাথে আমার তড়িৎচালক শক্তির মান প্রথমে বেড়ে বেড়ে সর্বোচ্চ হয়, এরপর কমতে 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 0 হয়, এরপর আরও কমতে 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 নেগেটিভ দিকে সর্বোচ্চ হয়, এরপর আবার বাড়তে 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 0 হয়। এটাকে আমরা বলি হচ্ছে তড়িৎচালক শক্তির পরিবর্তন। তাহলে দেখো, সময়ের সাথে সাথে এটা
ফিক্সড না, এর মানটা পরিবর্তন হচ্ছে এবং এখানে দিকটা হচ্ছে ধনাত্মক দিকে, এখানে দিকটা হচ্ছে ঋণাত্মক দিকে, এর মানে দিকেরও আমার পরিবর্তন হচ্ছে এবং এটা খুব দ্রুত হয়, খুব দ্রুত আমার এটা ফ্লাকচুয়েট করে। হ্যাঁ, এবং এটা হচ্ছে সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। ওই কারণে আমরা বলি আমাদের বাসা বাড়িতে আমরা যে লাইনগুলো ইউজ করি তার কম্পাঙ্ক হচ্ছে 50 হার্টস। 50 হার্টস সে সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করতে পারে। এবার আসি ভাই দিক পরিবর্তী প্রবাহ, এটা তো গেল তড়িৎচালক শক্তি। তো এখন তড়িৎচালক শক্তি গেলে এবার হচ্ছে প্রবাহ। তো আমরা কি জানি আই ইকুয়ালস টু, আমরা কি জানি বলো তো, আই ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে ই ডিভাইডেড বাই আর, ঠিক কিনা? কিভাবে জানি? ওই যে ওহমি সূত্র পড়ছো না, বি ইকুয়ালস টু আই আর, এখান থেকে বলতে পারি আই ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই আর। এবং আমরা জানি ভোল্টেজটাকে আমরা তড়িৎচালক শক্তির সমতুল্য ধরতে পারি যখন অভ্যন্তরীণ রোধ 0। হ্যাঁ, তো আমরা তো চলতরিতে পড়ছিলাম, তাহলে আমরা বলতে পারি বি এর জায়গায় আমরা ই বসাইলে কোনো সমস্যা নাই। আর যেহেতু ই মানে তড়িৎচালক শক্তি, পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে ইটাকে আমরা এভাবে লিখি, তো আমরা এখানে লিখলাম ই ডিভাইডেড বাই আর। এখন আসো আই ইকুয়ালস টু আমরা বলতে পারতেছি ভাইয়া ই যেটা আছে, ই এর ইকুয়েশন হচ্ছে ই নট সাইন ওমেগা টি ডিভাইডেড বাই আর। তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে ই নট ডিভাইডেড বাই আর ইন্টু সাইন অফ ওমেগা টি। একটু খেয়াল করে দেখো, যদি আমি তড়িৎচালক শক্তিকে আর দ্বারা ভাগ করি, রোধ দ্বারা, তাহলে তড়িৎ প্রবাহ পাবো। এখন ই কে আর দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? তড়িৎ প্রবাহ পাবো। এবং কথা হচ্ছে কোন ই কে ভাগ করতেছি? সর্বোচ্চ ই কে। তাহলে ই যখন সর্বোচ্চ তখন তড়িৎ প্রবাহটা কি সর্বোচ্চ হবে। তখন আমরা বলতে পারি এটা হচ্ছে আই নট সাইন অফ ওমেগা টি, এটার ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এখানে যেরকম আমরা ইকুয়েশন পাইছিলাম ই ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টি, সিমিলার ইকুয়েশন আমরা এখানে বলতে পারি আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি। এর মানে দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে তড়িৎচালক শক্তিটাও আমরা কি হয়, সাইনোসুইডাল হলে আমাদের তড়িৎ প্রবাহটা সাইনোসুইডাল হয় এবং এটা যেভাবে হ্রাস বৃদ্ধি ঘটে এটাও সেমভাবে ঘটে। এবং এটার যদি তুমি আমাদের গ্রাফ আঁকো, সেমভাবে গ্রাফটা দেখতে এরকম হবে যে গ্রাফটা আমাদের শূন্য থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ, কমতে কমতে এভাবে বাড়বে, কমবে, এভাবে চলতে থাকবে। এদিকে সর্বোচ্চ যে ভ্যালুটা এটাকে আমরা বলি আই নট, আর এদিকে সর্বোচ্চ যে ভ্যালুটা এটাকে আমরা বলি মাইনাস আই নট, আর এখানে ভ্যালুটা হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া এটা বাড়তে 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 সর্বোচ্চ হলো, এরপর আবার কমতে 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 0 হলো, এরপর কমতে 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 নেগেটিভ দিকে সর্বোচ্চ, এরপর বাড়তে 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 আবার 0, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে। এটাকে আমরা পর্যাবৃত্ত প্রবাহ, এদিকে ধনাত্মক এদিকে ঋণাত্মক, দিকটা পরিবর্তন করে। এটা আমার তড়িৎচালক শক্তির সাপেক্ষে পরিবর্তন হয়। তাহলে আমরা আশা করি বুঝলাম যে আমাদের এখানে মেইনলি দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে ই ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টি, আর একটা হচ্ছে আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি। এখানে আমরা সেমভাবে বলতে পারো আই নটটা হচ্ছে তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান, আর এটা হচ্ছে তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান। এখানে আইটা হচ্ছে যে কোনো সময়ে তড়িৎ প্রবাহের মান, এখানে ইটা হচ্ছে যে কোনো সময়ে তড়িৎচালক শক্তির মান। আশা করি আমরা এই জিনিসগুলো পারবো। তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের দিক পরিবর্তী প্রবাহের বেসিকটা। দিক পরিবর্তী প্রবাহের যে বেসিক, এই বেসিকটা হচ্ছে এতটুকু। এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলো। এবার আসি, তাহলে আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এখন সামনের দিকে আগাই। এখন হচ্ছে বড় করে একটা গ্রাফ আঁকি। এটা তড়িৎচালক শক্তির হইতে পারে, প্রবাহের হইতে পারে, দুইটা তো সেমই। যে কোনো গ্রাফ আমরা আঁকি। তো একটু খেয়াল করো, আমাদের এই যে এটা 0 থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ হলো, আবার কমতে কমতে 0 হলো, এতটুকু যে হলো এটাকে আমরা বলি অর্ধচক্র। অর্ধচক্র। তাহলে অর্ধচক্র বলে তুমি কি বুঝবা? এটা আমার অর্ধেক চক্কর দিছে, এর মানে সে আমার সর্বোচ্চ হয়ে আবার 0 হলো, 0 থেকে গিয়ে আবার 0 হলো, সর্বোচ্চ হয়ে 0 হলো। আর যদি সর্বোচ্চ থেকে 0 হয়ে আবার বিপরীত দিকে সর্বোচ্চ হয়,
দেন আবার শূন্য হয়, এতটুকুকে আমরা বলি আমাদের পূর্ণ চক্র। তাহলে আমরা এখানে দুটো জিনিস শিখলাম, এটা হচ্ছে অর্ধচক্র মানে কি, সে অর্ধেক চক্র দিল, আর পূর্ণচক্র মানে কি পুরো একটা চক্র দিল, মানে বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়ে সর্বনিম্ন হয়ে আবার একবার আগের জায়গায় সুন্দরভাবে রিটার্ন আসছে, এটা হচ্ছে আমাদের পূর্ণচক্র, এটা পূর্ণ আবর্তন করলো। আর আমাদের একটা পূর্ণ চক্রে তার যে সময়টা দেওয়া হয় এই সময়টাকে আমরা বলি কি, এই সময়টাকে আমরা বলি পর্যায়কাল টি। তাহলে এখান থেকে এখানে আসতে তার সর্বোচ্চ কতক্ষণ লাগে, তার টাইম লাগে টি। তাহলে অর্ধচক্রের জন্য টাইম কতক্ষণ লাগবে, অর্ধচক্রের জন্য অবশ্যই টাইম লাগবে আমার ভাইয়া T/2। এতটুকু যদি T/2 লাগে, তার অর্ধেকের জন্য টাইম কতক্ষণ লাগবে, তার অর্ধেকের জন্য টাইম লাগবে T/4। এর মানে আমরা একটা কথা বলতে পারি কি জানো, তড়িৎ প্রবাহটা শূন্য থেকে সর্বোচ্চতে পৌঁছাইতে যতক্ষণ সময় লাগে সেটা হচ্ছে T/4, অর্থাৎ এখান থেকে এখানে যেতে সময় লাগে T/4, একইভাবে এখান থেকে এখানে আসতে সময় লাগে T/4, একইভাবে এখান থেকে এখানে যেতে সময় লাগে T/4, এখান থেকে এখানে যেতে সময় লাগে T/4। তাহলে আমাদের একটা T/4, এখান থেকে এখানে আসলে আরেকটা T/4, মানে 2T/4। তো দুইটা T/4 হলে আলটিমেটলি কী হয়, 2 × 4 T/2 হয়, ওই কারণে আমরা এটাকে লিখলাম T/2। এখানে এসে কী হবে, এখানে এসে 3টা T/4, তাহলে আমরা এটাকে বলি 3T/4। এখানে এসে 4টা T/4, তো 4টা T/4 মানে কি 4T/4, 4 কাটাকাটি থাকে আমার টি, ওই জন্য এখানে টি লিখি। এরপর তুমি যখন এখানে আসবা, এখানে আসবা, তাহলে 4টা গেলে এবার হচ্ছে 5টা T/4, তাহলে আমাদের 5টা T/4। এখানে যখন আসবা 6টা T/4, কাটাকাটি করলে কত হয়, কাটাকাটি করলে হচ্ছে আমার 3, কাটাকাটি করলে হচ্ছে 2, তাহলে আমাদের 3T/2। এখানে আসলে 7টা T/4, তাহলে 7টা T/4 মানে কি 7T/4। এখানে আসলে 8টা T/4, 8T/4 মানে হচ্ছে আলটিমেটলি 2T। তাহলে তোমাকে এখানে যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ভাইয়া কোন জায়গায় সময়টা কত, এখানে টাইম T = 0, এখানে টাইমটা হচ্ছে T/4, এখানে টাইমটা T/2, এখানে টাইমটা হচ্ছে 3T/4, এখানে টাইমটা হচ্ছে T, এখানে টাইম 5T/4, এখানে টাইম 3T/2, এখানে টাইম 7T/2, এখানে টাইম 2T। অনেকে এগুলো মনে রাখতে পারে না, তো আমার কথা মনে রাখার দরকার নাই, তো তুমি জাস্ট মাথায় রাখো এরকম ছোট্ট একটা অংশ, মানে এখান থেকে সর্বোচ্চ যাইতে এই সময়টা হচ্ছে T/4, এরকম যা পাবা সব T/4। তাহলে T/4, এটাও T/4, এটা যাইতেও T/4 লাগে, এটা যাইতেও T/4 লাগে, এটার জন্য T/4, এর মানে প্রতিবার T/4 করে যোগ করে দাও, তাহলে এগুলো পেয়ে যাবা। অনেকে এগুলো মনে রাখতে পারে না, আশা করি তোমাদের মনে রাখতে সমস্যা হবে না। এখন এদিকে আমার সময় লাগবে, আর এদিকে আমার তড়িৎ চলা শক্তিও থাকতে পারে, তড়িৎ চলা শক্তিও থাকতে পারে, আবার আমাদের তড়িৎ প্রবাহ থাকতে পারে। আমরা যেটার গ্রাফ আঁকবো সেটার জন্য হবে, তবে আমার সময়গুলো এভাবে আমার ডিস্ট্রিবিউটেড হয়। এতটুকু সবার ক্লিয়ার কিনা, ম্যাথ করার জন্য এই কনসেপ্টটা কাজে লাগবে। আর আমাদের শূন্য থেকে সর্বোচ্চ মানে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে, T/4। সর্বোচ্চ মান থেকে শূন্যে পৌঁছাতে কতক্ষণ লাগে, T/4। এরপর ধনাত্মক দিকে সর্বোচ্চ থেকে ঋণাত্মক দিকে সর্বোচ্চ তো পৌঁছাতে কতক্ষণ লাগে, এটা T/4, এটা T/4, এর মানে 12T/2, দুইটা T/4 যোগ করলে। হ্যাঁ, তো যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে, ওই কারণে জিনিসগুলো একটু মাথায় রাখতে হয়। আর এটা তো বুঝতেই পারতেছো, বড় হাতে টিটাকে আমরা কি বলি, পর্যায়কাল বলি, এটাকে আমরা বলি পর্যায়কাল। টি মানে হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পর্যায়কাল। তাহলে এটা হচ্ছে পর্যায়কাল, আশা করি বুঝতে পারছো। ওকে, এবার এসে আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, এবার আমরা যদি বলি, আমরা একটা জিনিস শিখি, ফাই ইকুয়াল টু আমরা কি জানি, AB cos θ। তো এখানে যখন আসবো তখন আমরা পাই ইকুয়াল টু কি লিখতে পারবো, AB cos θ জায়গায় ω t লেখা যায়। এরপর এটা তো কুণ্ডলী একটার জন্য যদি ফ্লাক্স এ পাই হয়, এনটার জন্য ফ্লাক্স কত হবে, NAB cos of ω t। তাহলে আমাকে মাথায় রাখতে হবে
এন এ বি কজ অফ ওমেগা টি, এটা হচ্ছে আমার কি ফ্লাক্স, অর্থাৎ ফ্লাক্স ক্যালকুলেশন করতে হয় এভাবে। এখন তোমার যদি তড়িৎ চালক শক্তি জেনারেট করতে হয় তাহলে তো আমরা ফ্যারাডের সূত্র অনুযায়ী জানি ই ইকুয়ালস টু কি হয় মাইনাস ডি পাই ডিভাইড বাই ডিটি, ই ইকুয়ালস টু কি হয় মাইনাস ডি পাই ডিভাইডেড বাই ডিটি। এখন পায়ের মানটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। পায়ের মান এখান থেকে ক্যালকুলেশন করলে এই পাই মানে কি, এই পাই মানে হচ্ছে কতটুকু ফ্লাক্স জেনারেট করছে, আর এখানে ই মানে কি, ই মানে হচ্ছে এই যে ডি পাই মানে কি ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, এই ফ্লাক্সের পরিবর্তনের জন্য কি পরিমাণ তড়িৎ চালক শক্তি জেনারেট করছে সেটা হচ্ছে ই। তাহলে আমাকে মাথায় রাখতে হবে পরিবর্তনশীল যদি ফ্লাক্স না থাকে, মানে ফ্লাক্সের যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু কোনো তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয় না, আর ফ্লাক্সের পরিবর্তন হলে তড়িৎ চালক শক্তি কি হয় আবিষ্ট হয়। এবার আসো, তাহলে আমার টার্গেট হচ্ছে কি করা, এটা পাইতে হলে ফ্লাক্সের পরিবর্তন করতে হবে। এবার আসো আমরা সেটআপটা দেখি, জেনারেটরের সেটআপ। জেনারেটরের সেটআপটা দেখলে আমরা বই থেকে চিত্রটা আঁকি। জেনারেটরের ভিতরে সেটআপটা আমি তোমার বইয়ের চিত্রটাই আঁকতেছি। আচ্ছা, তো বুঝতে পারতেছো আমাদের এখানে কি থাকে, আমাদের এখানে একটা এরকম কেস থাকে, এর ভিতরে আমাদের এভাবে দুইটা চুম্বক, মানে একটা চুম্বক আমরা ইউ আকারে বাঁকায়, আমরা এভাবে করি ইউ আকারে বাঁকায় রাখি, এদিকে কাছাকাছি আনি। তো একটা চুম্বকের একদিকে নর্থ প্রান্ত আর এদিকে সাউথ প্রান্ত, তো আমি ধরে নিলাম এটা হচ্ছে তার নর্থ আর এই প্রান্তটা হচ্ছে তার সাউথ, তাহলে একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে সাউথ। তো এখন আমরা যে কাজটা করি, আমরা একটা এই ধরনের একটা আয়তাকার আমরা কুণ্ডলী নিই, আমরা আয়তাকার একটা লোহার পাত নিয়ে সেখানে আমরা কুণ্ডলী পাকায় দিই। হ্যাঁ, তো আয়তাকার লোহার পাত নিলে এটাকে আমরা বলি আর্মেচার, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা আর্মেচার বলি। তো আমাদের এখানে খুব বেশি ব্যাখ্যা নয়, কারণ আমি ব্যাখ্যা করতেছি না, আমি সংক্ষেপে বলতেছি, এটাকে আমরা বলি আর্মেচার। এই আর্মেচারটা আমাদের কি করে জানো, আমাদের এই আর্মেচারের মধ্যে আমরা কুণ্ডলী পাকায় দিলাম। এখন এটা তো একটা এরিয়া আছে, তো আমার এটা হচ্ছে এখানে রোটেট করে, কি করে, এটা আমার রোটেট করবে, এবার রোটেট করবে। তো তুমি যখন এখানে নর্থ এখানে সাউথ দিছো তাহলে বুঝতে পারতেছো এই নর্থ থেকে সাউথের দিকে কতগুলো কি আছে, চুম্বক বলরেখা আছে, চুম্বক বলরেখা এখানে ভিতরে আছে সোজাসুজি। এখন যখন ও যখন ঘুরবে সে চুম্বক বলরেখাগুলোকে কাটতেছে না, এই যে কট 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 করে কেটে ফেলতেছে, তাহলে ও যখন এভাবে ঘুরতেছে সে মানে ফ্লাক্সগুলোকে কেটে ফেলতেছে, ফ্লাক্সগুলোকে বারবার পরিবর্তন করতেছে। আর আমরা জানি ফ্লাক্স যে জেনারেট হয় পাই ইকুয়ালস টু এবি কস থিটা, কতটুকু ফ্লাক্স জেনারেট হবে সেটা কিন্তু ক্ষেত্রফল এর উপর ডিপেন্ড করে। আমার এখানে ক্ষেত্রফল এ নির্দিষ্ট, এই যে আমার এটার এই যে এই পার্টটার ক্ষেত্রফল হচ্ছে এ, চুম্বক ক্ষেত্র বি নির্দিষ্ট মানে চুম্বক ক্ষেত্রের ভিতর আছে, কিন্তু থিটা আমার নির্দিষ্ট না। এটা যখন রোটেট করে এই পাতের সাপেক্ষে ফ্লাক্স তো সবসময় দেখো চুম্বক ক্ষেত্র সবসময় এইদিকে, কিন্তু চুম্বক ক্ষেত্র যখন এইদিকে, দেখো চুম্বক ক্ষেত্র এইদিকে, তো এটা আমার পাত, এই পাটটা যখন এখানে এভাবে রোটেট করতেছে তার সাথে এটা একবার এক দিকে আসে না, তো যার কারণে হচ্ছে আমার থিটাটা কি হয়, পরিবর্তন হয়। তাহলে আমরা বলতে পারি থিটা পরিবর্তন হওয়ার কারণে ফ্লাক্সটাও কি হয়, পরিবর্তন হয়। এর মানে আমরা যদি এই আর্মেচারটাকে ঘুরাইতে পারি, এখান থেকে পরিবর্তনশীল ফ্লাক্স পাওয়া যাবে।
অনেকে বুঝে না কেন পরিবর্তনশীল ফ্লাক্স। সিম্পল হিসাব, আমি এটাকে যখন ঘুরালে আমার থিটাটা চেঞ্জ হচ্ছে, আর থিটা চেঞ্জ হচ্ছে মানে আমরা বলতে পারবো ফ্লাক্সটা পরিবর্তন হচ্ছে। আর ফ্লাক্সের পরিবর্তন যেখানেই আসে সেখানে আমার কি হয়, তড়িৎচালক শক্তি জেনারেট হয়। কিন্তু জেনারেটরের কাজ কি, যে পরিমাণ তড়িৎচালক শক্তি জেনারেট হয়েছে সেগুলোকে কাজে লাগানো। এবার আসো কাজে লাগানোর জন্য আমরা কি করি। কাজে লাগানোর জন্য এখানে স্পেশাল কিছু আমরা রিং ইউজ করি, যে রিংগুলোকে আমরা নাম দিই হচ্ছে স্লিপ রিং। এগুলোকে আমরা কি নাম দিই, এগুলোকে আমরা স্লিপ রিং নাম দিই। তোমরা এগুলো আসলে খুব বেশি বুঝবা না, মানে এগুলো হচ্ছে আমরা প্রপারলি ব্যাখ্যা এখানে করতেছি না, এগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের কনসেপ্ট, তোমাদের এখানে খুব বেশি দেয় নাই, তো বেশি বলতে গেলে ঝামেলা হয়ে যাবে, ওই কারণে আমরা ব্যাখ্যা করতেছি না। এরকম স্লিপ রিং নিয়ে অনেক কিছু বলা যায়। তারপর হচ্ছে এই প্রত্যেকটা স্লিপ রিংয়ের সাথে একটা করে ব্রাশ লাগানো থাকে। কি লাগানো থাকে, এদেরকে আমরা বলি ব্রাশ। বিভিন্ন মেটাল দিয়ে এগুলো এমনভাবে ডিজাইন করা হয়। এই ব্রাশের সাথে আমার এখানে একটা সার্কিট রেডি করা থাকে। এখানে মনে করো একটা আমাদের কি থাকে, রোধ থাকে, রোধ, ভারী রোধ থাকে। সে এখান থেকে এটা আমাদের যে পরিমাণ ফ্লাক্স জেনারেট করে সেই ফ্লাক্সগুলো সে কেটে নেয়। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি একটু খেয়াল করো। এখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারি, তাহলে আমাদের এখানে আবারও বলতেছি, আমার এখানে একটা লুপ বা কুণ্ডলী আছে, যা আমাদের আর্মেচার আছে, আর্মেচারের মধ্যে আমরা লুপ পাকায় এটা আমরা রেডি করি। দেন হচ্ছে এখান থেকে আমার কানেকশন আসে, আমাদের এটা এখানে এগুলোকে আমরা বলি স্লিপ রিং। এগুলোকে আমরা বলি কি, স্লিপ রিং। এগুলোকে আমরা বলি স্লিপ রিং। এখন আসো, এই যে স্লিপ রিং নিলাম, ওই স্লিপ রিং যেটা, আর একজনে জিজ্ঞেস করলো হচ্ছে ক্ষেত্রফল কেন পাতেরটা নিলাম। দেখো আমরা তো পাত দিয়েই করতেছি, আমরা পাত দিয়েই তো কাটাকাটি করতেছি। তো যার আমরা তো শিখছিলাম এটা পাই ইকুয়ালস টু এবি কস থিটা না। তো এখানে ফ্লাক্স যে আমাদের জেনারেট করবে সেটা কার কার উপর ডিপেন্ড করে, ক্ষেত্রফল আর চৌম্বক ক্ষেত্র। এর মানে কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা আমাদের কী থাকতে হবে, ক্ষেত্র থাকতে হবে। সেই ক্ষেত্রটা হচ্ছে আমার এটা কুণ্ডলীটা। তাহলে আমরা এখানে সেই ক্ষেত্রফলটা নিলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পরিমাণ ফ্লাক্স জেনারেট করবে সেই ফ্লাক্স হচ্ছে আমাদের কি, এ ভি কস থিটা, মানে হচ্ছে ওমেগা টি, এ ভি কস থিটা। তো যখন এন সংখ্যক কুণ্ডলী, তখন আমরা বলতে পারি এন এ বি কস থিটার জায়গায় আমরা দিব ওমেগা টি। এখন আমার সিস্টেম কি বলে, সিস্টেম আমাকে বলে এখান থেকে যদি তড়িৎচালক শক্তি আবিষ্ট হইতে হয়, তাহলে আমার হইতে হবে ই ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিভাইড বাই ডিটি। এর মানে হচ্ছে মাইনাস ডি ডিটি অফ ফাই। ফাই মানে হচ্ছে কি, ফাই মানে হচ্ছে এন এ ভি কজ অফ ওমেগা টি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাইনাস এন এ বিটা বের হয়ে চলে আসবে, এন এ বিটা বের হয়ে চলে আসবে। কসকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন অফ ওমেগা টি। তো যেহেতু আমার এটা যেহেতু আমাদের টি না, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে, আর এটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো ওমেগা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস এন এ বি ওমেগা সাইন অফ ওমেগা টি। এটা হচ্ছে কার ইকুয়েশন, ই এর ইকুয়েশন। এখন আমরা জানি ই এর ইকুয়েশন যদি এটা হয়, তাহলে ই এর ম্যাক্সিমাম কত। তাহলে আমরা বলতে পারি ই ম্যাক্স কখন হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া ই ম্যাক্স কখন হবে, ই ম্যাক্স তখন হবে যখন সাইন ওমেগা টি ইকুয়ালস টু কত হয়, 1 হয়। এন্ড সাইন ওমেগা টি ইকুয়ালস টু 1 হলে আমরা পাচ্ছি ই ম্যাক্স ইকুয়ালস টু কত, এটা সমান যদি 1 হয় তাহলে এখানে পাবো এন এ বি ওমেগা। আর আমরা জানি ম্যাক্সিমাম যে মানটা ফিক্সড ভ্যালু যেটা, তাকে আমরা সবসময় কী দ্বারা প্রকাশ করি, ই নট দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এটাকেও প্রকাশ করবো ই নট দ্বারা। তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে এরকম, ই ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টি। এটা হচ্ছে আমার একটা কিসের গ্রাফ, আমাদের এটা হচ্ছে আমাদের এসি এর গ্রাফ, দিক পরিবর্তী প্রবাহের। তাহলে আমরা যেহেতু এটা দিক পরিবর্তী, এর মানে এখান থেকে আমরা যে তড়িৎচালক শক্তি পাচ্ছি বা যে প্রবাহ পাচ্ছি সেই প্রবাহটা হচ্ছে কেমন প্রবাহ, দিক পরিবর্তী প্রবাহ, যার ইকুয়েশনটা দেখতে এরকম ই ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টি। এবং এই জেনারেটরের ক্ষেত্রে যদি কখনো বলা হয় সর্বোচ্চ মানটা কত, এই সর্বোচ্চ মান হচ্ছে এন এ বি ওমেগা। এটা সূত্র হিসেবে মাথায় রাখতে হবে। ই নটের ভ্যালু হচ্ছে এন এ বি ওমেগা। এন মানে হচ্ছে কুণ্ডলীর সংখ্যা, এ মানে হচ্ছে কুণ্ডলীর এরিয়া, বি মানে হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র, যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে সে আছে, আর ওমেগা মানে হচ্ছে আমার কৌণিক কম্পাঙ্ক। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ই নট বের করতে পারবো। আর এটাও আমাদের সেই সাইন কার্ভটা সেই মেনটেন করে চলে। এটুকু আমরা বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা।
আর এবার যদি তুমি আবার ওই যে গ্রাফটা আঁকতে যাও, তাহলে এই জেনারেটরের জন্য যদি তুমি গ্রাফ আঁকো, এই জেনারেটরের জন্য যদি গ্রাফ আঁকি, গ্রাফটা দেখতে এরকম হবে আবার আগের মতো। তাহলে সময় যদি দাও t = 0, এখানে t = হচ্ছে t/4, এখানে হচ্ছে t = হচ্ছে t/2, এখানে হচ্ছে আমার 3t/4, এখানে হচ্ছে আমার 2t, সরি এখানে হচ্ছে t, এখানে হচ্ছে আমার 5t/4, এখানে হচ্ছে আমার 3t/2, এখানে হচ্ছে আমার 2t, এভাবে। তো আমরা দেখতেছি এই সকল পয়েন্টে, এই পয়েন্টে এর মানে যেখানে t/4, তারপর হচ্ছে 5t/4, এই সকল পয়েন্টে আমার এটা কি হয়, +E0 হয়। আর যে সকল পয়েন্ট 3t/4, 3t/2, এই সকল পয়েন্টে আমার কি হচ্ছে, -E0 হচ্ছে। আর এই পয়েন্টগুলোতে আমার এর মান 0 হচ্ছে। তো আমাদের মানে কোন জায়গায় 0 হয়, কোন জায়গায় পজিটিভ হয় সেটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার কি হয়, আমাদের তড়িৎ চলাচল বাড়তে বাড়তে সর্বোচ্চ, আবার কমতে কমতে 0, আবার নেগেটিভ দিকে বাড়তে বাড়তে সর্বোচ্চ, আবার কমতে কমতে 0। এটা হচ্ছে আমার টোটাল গ্রাফটা। হ্যাঁ, এটা আমাদের অনেক সময় লাগে। তো এটা আসলে এখানে আহামরি তেমন কোনো কিছু নাই, তো এতটুকু জানলে হবে। ইভান সাইদ প্রশ্ন করছে ফ্লাক্সের ফর্মুলা কোত্থেকে আসছে। ফ্লাক্সের ফর্মুলা 4 নম্বর অধ্যায়ে পড়ছি। ফ্লাক্সের ফর্মুলা 4 নম্বর অধ্যায়ের প্রথম দিকে পড়ছি। ফ্লাক্সের ফর্মুলা phi = AB cos θ, এটা নিয়ে পুরো একটা ক্লাস গেছে আমার, এটা বোঝানোর জন্য। এবার আসি, একটু খেয়াল করি। তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ, এই দুইটার কয়েকটা মান আমাদেরকে বের করতে হবে। একটা হচ্ছে গড় মান, আরেকটা হচ্ছে আমাদের আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের গড় বর্গমান, আরেকটা হচ্ছে আমাদের মূল গড় বর্গমান। যেমন ফর এক্সাম্পল, আমাদের কাছে যদি আমাদের অনেকগুলা রাশি থাকে, ফর এক্সাম্পল x1, x2, এভাবে আমাদের xn পর্যন্ত, তখন আমি বলতে পারবো এদের গড় মান মানে হচ্ছে এদেরকে যোগ করে দিব, টোটাল ডিভাইড বাই টোটাল সংখ্যা। এদের গড় বর্গমান, এদের কি করে দিব, বর্গ করব। এদের বর্গ করে যোগ করে, মানে বর্গ যারা তাদের গড়, বর্গের গড়। আরেকটা হচ্ছে মূল গড় বর্গমান, মানে RMS, এটা হচ্ছে √, এটা যেটা তোমরা আদর্শ জ্ঞানে পড়ছিলা। ওকে, এখন আমরা এখানে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে এই জিনিসগুলা বের করব। এখন কথা হচ্ছে এখানে যেরকম নির্দিষ্ট রাশি আছে, এখানে তো এরকম না। এখানে তড়িৎচালক শক্তিরা মান পাচ্ছে হচ্ছে আমরা এরকম একটা কার্ভ থেকে, এখানে এরকম একটা কার্ভ থেকে। তাহলে আমরা কী করতেছি দেখো, এই কার্ভের ক্ষেত্রে আমরা যদি মানটা প্রপারলি বের করতে যাই, আমাকে ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে। কার হেল্প নিতে হবে? ইন্টিগ্রেশনের হেল্প। আর কার্ভটা কার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে? সময়ের সাপেক্ষে। ওই কারণে আমাকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে এগুলো বের করতে হবে। তাহলে একটু খেয়াল করো জিনিসটা কেমন, আমি একটু ব্যাখ্যা করি। আমরা যদি বলি প্রথমে তড়িৎচালক শক্তি নিয়ে আলোচনা করি। তড়িৎচালক শক্তির গড় মান, এই তড়িৎচালক শক্তির যদি আমরা গড় মান বের করতে যাই, সেটা হচ্ছে কি, তড়িৎচালকের শক্তিটা প্রথমে বের করতে হবে। তাহলে আমার তড়িৎচালক শক্তি, টোটাল তড়িৎচালক শক্তি বের করতে হবে। তাহলে আমরা টোটাল তড়িৎচালক শক্তি যেটা, সেটা আমরা বের করবো হচ্ছে EDT ইন্টিগ্রেশন অফ 0 থেকে শুরু করে একটা স্পেসিফিক টাইম পর্যন্ত, ওই টাইম দ্বারা ভাগ করে দিব।
এর মানে এটা মানে কি, তড়িৎচালক শক্তির মান পাবো সময়ের সাপেক্ষে। কত থেকে কত পর্যন্ত? 0 থেকে t পর্যন্ত। ইন্টিগ্রেশন মানে আমরা জানি একত্রীকরণ। তাহলে 0 থেকে t পর্যন্ত টোটাল তড়িৎচালক শক্তি হচ্ছে এটা। তো 0 থেকে t পর্যন্ত টোটাল যে তড়িৎচালক শক্তি তাকে তার মান দ্বারা ভাগ করে দিলাম, এবার আসো, যদি এখানে আমরা দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে পূর্ণ চক্র মানে কি, 0 থেকে বড় হাতের টি পর্যন্ত। তখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, 0 থেকে পূর্ণ চক্র মানে পর্যায়কাল ইডিটি, তখন ভাগ করবো হচ্ছে টি দ্বারা। আর যদি আমাদের অর্ধ চক্র হয় মানে অর্ধেক চক্র, তখন আমরা কি বলবো, ইবার ইকুয়ালস টু হচ্ছে 0 থেকে শুরু করে অর্ধেক চক্র T/2 ইডিটি। তো যতক্ষণ পর্যন্ত বের করলাম ওই সময় দ্বারা ভাগ করতে হবে, T/2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা পাইলাম এটা হচ্ছে গড় মান। এবার যদি আমরা বলি আমাদের বর্গের গড় মান, এর মানে গড় বর্গ মান। তাহলে একটু খেয়াল করো, গড় মান মানে কি, তার যে গড়টা বের করব। তাহলে টোটাল তড়িৎচালক শক্তিকে সময় দ্বারা ভাগ করলাম, গড় বর্গমান, এর মানে বর্গমান যেটা আছে তার গড় করব। তাহলে বর্গমান কারা? তাহলে আমাদের এখান থেকে বর্গমান বের করতে হবে। তাহলে সিম্পল খেয়াল করো, ইডিটি এর হচ্ছে তড়িৎচালক শক্তির মান, তো আমাকে বের করতে হবে বর্গমান। তাহলে E² বর্গ, ক থেকে কত পর্যন্ত? 0 থেকে টি সময় পর্যন্ত, ওই টি দ্বারা ভাগ করব। আবার আগের মতো পূর্ণচক্র অর্ধচক্র হইতে পারে, এখন আমি আর দেখাচ্ছি না। তাহলে আমরা পাইলাম এটা পেলাম। ওকে, এবার আসে আরএমএস মান, আরএমএস মানে কি, ওই গড় বর্গমান যেটা পাইছো তাই কি করে দিবা, মূল করবা মানে রুট করবা। তাহলে এটাকে রুট করে দিলে হয়ে যাবে √, এখানে যেটা ছিল এটা। এর মানে এটা করতে পারলে এটা করা হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই জিনিসগুলো ক্যালকুলেশন করতে হবে। তুমি দেখুন তড়িৎচালক শক্তির ক্ষেত্রে বলতে পারো, সিমিলারলি তুমি তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বলতে পারবা I/, 0 থেকে t I dt/t। তুমি বলতে পারবা I² 0 থেকে t I² dt/t। তুমি বলতে পারবা I/RMS আগেরটার রুট। তাহলে তুমি তড়িৎচালক শক্তির ক্ষেত্রেও বের করতে পারো, তড়িৎ প্রবাহের ক্ষেত্রেও বের করতে পারো। এখন আমাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে এগুলো কোনটার জন্য কেমন আসবে সেটা প্রমাণ করতে হবে, এরপর ম্যাথে এগুলো মুখস্থ রাখতে হবে। ইন্টিগ্রেশন প্রমাণটা যদিও ম্যাথে লাগবে না, বাট আমাদের ক্যালকুলেশন করা লাগবে। তাহলে আমি আবারও বলতেছি, সময়ের সাপেক্ষে বের করতেছি। হ্যাঁ, তুই বলতে ভাই ক্যালকুলাসের মাধ্যমে কেন? কারণ ক্যালকুলাসের মাধ্যমে করতে, কারণ এটা পরিবর্তন হচ্ছে, যে জিনিসগুলো পরিবর্তন হয় সেগুলো কিসের মাধ্যমে করতে হয়? ক্যালকুলাসের মাধ্যমে করতে হয়। তাহলে তুমি দেখতেছো এটা হচ্ছে সাইনোসয়েডাল কার্ভ, এর মানে সে কনস্ট্যান্ট না, বাড়তেছে কমতেছে, ওই কারণে ক্যালকুলাসের মাধ্যমে করলাম। তাহলে আমরা এই জিনিসটা পাবো। দেখো আমাদের গড় তড়িৎচালক শক্তি মানে কি, তড়িৎচালক শক্তির গড় মান। তাহলে টোটাল তড়িৎচালক শক্তিকে টোটাল সময় দ্বারা ভাগ করব। এখন তুমি তড়িৎচালক শক্তি, যেহেতু এটা সময়ের সাপেক্ষে, এটা কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। এখন তুমি কতক্ষণ সময় নিবা, তুমি যতক্ষণ সময় নিবা ওই সময় দ্বারা ভাগ করবা। আমি 0 থেকে টি সময় পর্যন্ত কি নিচ্ছি? তড়িৎচালক শক্তি। 0 থেকে টি সময় পর্যন্ত তড়িৎচালক শক্তি নিচ্ছি কার সাপেক্ষে? সময় সাপেক্ষে। 0 থেকে টি সময় পর্যন্ত তড়িৎচালক শক্তির বর্গ নিচ্ছি সময় সাপেক্ষে। তাহলে যখন তড়িৎচালক শক্তিকে তার মান দ্বারা ভাগ করলাম সেটা হচ্ছে গড়, আর তড়িৎচালক শক্তির বর্গকে যখন মান দ্বারা ভাগ করলাম সেটা হচ্ছে আমাদের গড় বর্গমান। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে গড় তড়িৎচালক শক্তি, এটা হচ্ছে গড় বর্গ তড়িৎচালক শক্তি, এটা হচ্ছে মূল গড় বর্গ তড়িৎচালক শক্তি বা আরএমএস ভ্যালু। ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো এগুলো হচ্ছে থিওরিটিক্যাল, মানে আমরা জাস্ট বুঝে লিখছি। টোটাল তড়িৎচালক শক্তি তাকে সময় দ্বারা ভাগ করলাম,
টোটাল তড়িৎচালক শক্তি সময় দ্বারা ভাগ করলাম। এখন তো আমার এখানে তড়িৎচালক শক্তি তো আমার টোটালটা এখানকার মতো এরকম যোগ করতে পারতেছি না, তো আমার এখানে যদি আমার এরকম কয়টা থাকতো আমি যোগ করে ভাগ করে দিতাম, বাট এখানে সেটা করা যাচ্ছে না। এটা তো ই এর মেইন ইকুয়েশনটা কেমন, ই ইকুয়ালস হচ্ছে এরকম ই নট সাইন ওমেগা টি, সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তো সময়ের সাথে সাথে যখন এটা চেঞ্জ হচ্ছে, যেটা চেঞ্জ হচ্ছে সেটা ডাইরেক্টলি আমি ক্যালকুলেশন করতে পারি না, তখন তোমার কি করতে হয়, ইন্টিগ্রেশনে হেল্প নিতে হয়। একেবারে ছোট্ট একটা অংশ নিব, তাহলে পুরোটা যদি টি হয়, ছোট্ট একটা অংশ ডিটি, ওইখানে ই, তাহলে ই ডিটিকে আমি কি করবো, ইন্টিগ্রেশন করবো কতটুকু পর্যন্ত, যতক্ষণ লাগবে ততটুকু, এটাকে ইন্টিগ্রেশন করলে টোটালটা পেয়ে যাব। অন্তর্ভূমিক এটা বুঝছো কিনা? আচ্ছা, এবার আমরা এটা করে বের করি। পূর্ণ চক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মান। তাহলে আমরা এখানে দেখি গড় মান। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া আপনি এখানে গড় মানগুলো কেন বের করতেছেন? হ্যাঁ, ভালো কথা। দেখো, তুমি যখন ডিসি করো, ডাইরেক্ট কারেন্টে কিন্তু এটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহ হয়, বাট এখানে নির্দিষ্ট পরিমাণ হয় না। ওই কারণে কোনো জায়গায় ক্যালকুলেশন যদি তোমাকে ডিসি এর মতো ফর্মুলা ব্যবহার করে করতে হয়, সেখানে তো একটা মান লাগবে। তুমি তো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলাদা আলাদা করে বের করতে পারবা না, তাহলে তোমার একটা অ্যাভারেজ ভ্যালু নিতে হবে। কোন অ্যাভারেজ ভ্যালুটা নিলে আমি ডিসির সাথে কম্পেয়ার করতে পারবো, সেটা আমরা বের করে দেখব। তাহলে আমরা আগে বের করি একটা, প্রথমে হচ্ছে গড় মান বের করি। গড় মান যদি বের করি কার জন্য? পূর্ণ চক্রের জন্য। তাহলে আমরা তড়িৎ প্রবাহের একটা গ্রাফ আঁকি। আমরা তড়িৎ প্রবাহের গ্রাফ যদি আঁকি, গ্রাফটা হচ্ছে এরকম। তো আমি কার জন্য করব? এই যে এটা হচ্ছে আমার আই, আর গ্রাফটার ইকুয়েশন হচ্ছে এরকম, আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি। এখন পূর্ণ চক্র মানে কি? শূন্য থেকে শুরু করে একেবারে আবার এতটুকু আসবে, এটা হচ্ছে এটা পূর্ণ চক্র। এটা হচ্ছে কি? পূর্ণ চক্র। এবার তাহলে আমরা যে কাজটা করব, আমরা গড় বের করব। তাহলে আমরা বলতে পারি আই এর গড় মানে কি? টোটাল আই। তাহলে আই ডিটি, এটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আই। আমি নিব টোটাল আই, তাহলে টোটাল পাই, তাহলে ক্ষুদ্র থেকে টোটাল পাই, তাহলে কী করতে হয়? ইন্টিগ্রেশন করতে হয়। শুরু থেকে শূন্য থেকে তুমি কতটুকু নিবা? পূর্ণ চক্র, এর মানে বড় হাতের টি পর্যন্ত, কারণ এটা তো সময়ের আমাদের কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, লিমিটটা সময়ের, তাহলে বড় হাতের টি পর্যন্ত। তাহলে যেহেতু তুমি শূন্য থেকে এতটুকু নিবা, তাহলে দেখো এটার মানে হচ্ছে শূন্য থেকে শুরু করে টি পর্যন্ত টোটাল প্রবাহ আমি বের করে ফেললাম। সেই প্রবাহকে ওই সময় দ্বারা ভাগ করতে হবে। এবার আসো আমরা পাশে সুন্দর করে লিখি, 1/t-টাকে নিচে রাখি, ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি আই ডিটি। আই মানে কি? আই নট সাইন ওমেগা টি, হ্যাঁ, ডিটি। এবার একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি 1/t, এখান থেকে আই নটটা বের হয়ে চলে আসবে, আই নটটা বের হয়ে ডাইরেক্ট এখানে বসাই দিই আই নট। সাইনকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? সাইনকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই মাইনাস কস, তাহলে আমরা পাবো মাইনাস কস ওমেগা টি। কিন্তু এটা তো আমার টি না, ওই কারণে এটার ডিফারেন্সিয়েট ফর্ম দ্বারা ভাগ করতে হবে, ইন্টিগ্রেশনে ভাগ করতে হয়, অন্তরীকরণে যোগ করতে হয়, তাহলে আমার ওমেগা দ্বারা ভাগ করতে হবে। এবার সেটার লিমিটটা বসাই দিতে হবে, লিমিটটা t0। এরপর আমরা যদি ক্যালকুলেশন করি, সিম্পল আমরা বলতে পারি মাইনাসটা বের হয়ে চলে আসবে আই নট, এই ওমেগাটা এখানে বসে দিলে ওমেগা টি, আর এখানে থাকে হচ্ছে কস অফ ওমেগা টি, টি0।
এবার আমরা যদি করি তাহলে একটু খেয়াল করো, মাইনাস আই নট ওমেগা টি। কসের ক্ষেত্রে কী হয়, প্রথমে উপরেটা আপার লিমিট বসাইতে হয়, তাহলে কস ওমেগা বড় হাতের টি মাইনাস কস টি এর মান 0 হলে কস 0 হয়। এবার আসো আমরা বলতে পারি মাইনাস আই নট ডিভাইড বাই ওমেগা বড় হাতের টি। এবার কস আমরা এখানে লিখি ওমেগা টি এর মান কত, দেখো ওমেগা সমান কত 2 পাই ডিভাইড বাই টি, এখানে টি 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 কাটাকাটি মানে কত পাবো 2 পাই পাবো। তাহলে আমরা এখানে বলতে পারি কস 2 পাই, অনেকে বলে কষ্ট পাই, তাহলে মাইনাস কস 0। এবার তুমি যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে একটু খেয়াল করে দেখো, মাইনাস আই নট ডিভাইড বাই ওমেগা টি, কস 2 পাই এর মান হচ্ছে 1, কস 0 এর মান হচ্ছে 1, 1 মাইনাস 1 মানে 0, এক কথা আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। এর মানে তুমি যদি পূর্ণ চক্রের জন্য গড় মান বের করো সেক্ষেত্রে তোমার 0 চলে আসতেছে। কেন 0 চলে আসতেছে দেখো, আমি একটু ব্যাখ্যা দিই। এই ছোট্ট একটা অংশ, এটাকে কিন্তু আমরা কি বলি, ডিটি বলি, আর এদিকে বলি ই। তাহলে ই ডিটি মানে হচ্ছে কি, এই এরিয়াটা। এখন এটাকে যখন 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন করলাম তাহলে সে টোটাল এরিয়াটা বের করলো না। তুমি একটু খেয়াল করো, এই গ্রাফের এই এরিয়া আর এই এরিয়া সেম, তবে এই এরিয়া ধনাত্মক, এই এরিয়া ঋণাত্মক। তো একটা এরিয়া দুইটা এরিয়া যখন সেম, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে আমরা যখন ধনাত্মক ঋণাত্মক যোগ করব দুইটা কাটাকাটি হয়ে 0 হয়ে যায়। ওই কারণে যদি তুমি পূর্ণ চক্র ব্যবহার করো, ওই জন্য যদি তুমি পূর্ণ চক্রের জন্য যদি গড় মান বের করো, পূর্ণ চক্রের জন্য যদি গড় মান বের করো, গড় মান 0 হয়। ওই কারণে আমরা গড় মান বের করার জন্য কখনো পূর্ণ চক্র ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? আমি দেখতেছি তড়িৎ প্রবাহ হচ্ছে রে ভাই, বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে, বাট হচ্ছে, কিন্তু সে বলতেছে না তড়িৎ প্রবাহ হচ্ছে না, কারণ ওই যে মাইনাসের খেলা। ওই কারণে আমরা যে কাজটা করব, আমরা পূর্ণ চক্রের জন্য আমরা গড় মান বের করার সময় কখনো পূর্ণ চক্র ব্যবহার করব না। তবে মুখস্থ রাখতে হবে, পূর্ণ চক্র গড় মানের বের করার ক্ষেত্রে পূর্ণ চক্রের জন্য গড় মান 0, এমসিকিউর জন্য মুখস্থ রাখতে হবে। এবার আসি, তাহলে যেহেতু আমাদের এখানে আমরা যে জিনিসটা বলতে পারি, ভাইয়া এখানে যদি 0 চলে আসতেছে কিন্তু আমাদের একটা মান আছে, হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, আমি যদি এই জিনিসটা কাউন্ট না করে শুধু এতটুকু কাউন্ট করি টি বাই 2 পর্যন্ত, তখন কিন্তু আর 0 আসার চান্সটা নাই। তখন আমরা বলবো এতটুকু পর্যন্ত, এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি অর্ধচক্র। কি বলি? অর্ধচক্র। তখন আমরা পূর্ণ চক্রের পরিবর্তে এবার করব হচ্ছে অর্ধচক্রের জন্য। তো অর্ধচক্রের জন্য যদি করতে যাই তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে এবার আসো, ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি আইডিটি, তবে কতটুকু পর্যন্ত করব? 0 থেকে টি বাই 2 পর্যন্ত, কারণ অর্ধেক চক্র টি বাই 2, তাহলে টি বাই 2 পর্যন্ত করলে টি বাই 2 দ্বারা আবার ভাগ করতে হবে সময় দ্বারা। তাহলে যেটা এখানে টি বাই 2 উপরে উঠলে এটা 2 বাই টি হয়ে যাবে, লিখলাম। আর এইদিকে এটা টি বাই 2 আই নট সাইন ওমেগা টি, আই এর মান বসাই দিলাম, সিম্পল। এবার আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করার জন্য আবার আগের মতো আই নটটা বের হয়ে চলে আসবে। তাহলে আমরা পাচ্ছি 2 আই নট ডিভাইড বাই টি, সাইনকে ইন্টিগ্রেশন করলে পাবো মাইনাস কস ওমেগা টি ডিভাইড বাই ওমেগা, লিমিট থাকবে হচ্ছে টি বাই 2 থেকে 0। এবার যদি করি আবার আগের মতো, ভাইয়া ওমেগাটা বের হয়ে চলে আসবে, মাইনাসটা বের হয়ে চলে আসবে, মাইনাস 2 আই নট ওমেগা টি, তখন পাবো হচ্ছে কস ওমেগা টি, উপরে পাওয়ার উপর হচ্ছে টি বাই 2, নিচে হচ্ছে 0। এবার মাইনাস 2 আই নট ডিভাইড বাই ওমেগা টি, তাহলে আমরা এখানে কি বলতে পারি ভাইয়া, এখানে যে জিনিসটা বলতে পারি কস ওমেগা টি এর জায়গায় বসবে কত, টি বাই 2 মাইনাস কস 0। এবার আসো মাইনাস 2 আই নট ডিভাইড বাই ওমেগা টি, এদিকে কস ওমেগা মানে কি 2 পাই ডিভাইড বাই টি, আর এখানে তো আছে টি বাই 2 মাইনাস কস 0 মান হচ্ছে 1। এবার আসো
এই টি চলে যাবে, এই টু চলে যাবে, এখানে থাকবে কস পাই, আর কস পাই এর মান কত -1। তাহলে আমরা এখান থেকে যদি বসাই এরকম পাবো ইকুয়ালস টু -2 I0 ডিভাইড বাই ওমেগা টি, I0 ডিভাইড বাই ওমেগা টি, এইদিকে থাকতেছে কত কস পাই এর মান হচ্ছে কত -1। তাহলে আমরা পাচ্ছি কত -1 এর মানে তাহলে আমরা পাচ্ছি কত -2। তাহলে আমাদের এখানে -2 পেলে -1 প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 4I0 ডিভাইড বাই ওমেগা টি। এবার তো আমি সিম্পল বলতে পারি, আবার ওমেগা সমান কি বলতে পারি, ওমেগা সমান বলা যায় 2 ডিভাইড বাই টি। তাহলে এখান থেকে টি চলে যাবে, 2 কাটাকাটি করলে আমাদের কি হয়ে যাচ্ছে 2 ডিভাইড বাই 5 ইন্টু I0 থাকে। তাহলে ওভারঅল আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি I বার ইকুয়ালস টু 2 ডিভাইড বাই 5 I0, আর 2 ডিভাইড বাই 5কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 0.637 I0 বলা যায়। এবার আমি একটা মান পাচ্ছি, এটা হচ্ছে আমার সূত্র, সেটা হচ্ছে অর্ধচক্রের জন্য গড় মান সমান হচ্ছে 2/5 I0। এখন থেকে গড় মানের জন্য আমি ইউজ করবো এটা I বার ইকুয়ালস টু 2/5 I0। আর মেইন কথা হচ্ছে 2/5 এর মধ্যে 3.1416 ক্যালকুলেশন করলে তুমি এভাবে বলতে পারো I বার ইকুয়ালস টু 0.637 I0। তুমি যেটা মুখস্থ করো তোমার ইচ্ছা, I বার ইকুয়ালস টু 2/5 I0ও বলতে পারি, I বার ইকুয়ালস টু 0.637 I0ও বলতে পারি। I0টা মানে কি শীর্ষ মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের এটা কত পার্সেন্ট, 0.637 মান হচ্ছে 63.7%। তো অনেক ক্ষেত্রে আমরা বলি আমাদের তড়িৎ প্রবাহের অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মান শীর্ষমানের এত পার্সেন্ট, গড় মান শীর্ষমানের এত পার্সেন্ট, এভাবেও আমরা অনেক সময় বলি। তাহলে অনেক সময় এমসিকিউতে আসতে পারে আমাদের গড় মান শীর্ষমানের কত পার্সেন্ট, গড় মান শীর্ষমানের 63.7%। এটা আমাকে মাথায় রাখতে হয়। আর এটা হচ্ছে আমার সূত্র, গড় মান সমান হচ্ছে 2/5 I0। একইভাবে সবগুলা আই এর জায়গায় যদি তুমি ই দিতা তখন সেম ইকুয়েশন পাইতা, জাস্ট আইগুলোর জায়গায় ই, ইকুয়েশন এক্স্যাক্টলি সেম। এটা তোমার হোমওয়ার্ক রইলো। আমি তড়িৎ প্রবাহ আই এর জন্য করাই দিছি, তুমি তড়িৎ চলাচল সত্যি ই এর জন্য বাসায় করবা। তাহলে এটা হচ্ছে আমার হোমওয়ার্ক। তাহলে আশা করি এতটুকু সবার ক্লিয়ার। এবার আসো ভাইয়া, এটা তো গেল হচ্ছে গড় মান। এবার আসো ওই যে বর্গমূলীয় গড় মানটা বের করি, RMS মানটা। হ্যাঁ, তো আমরা সেটা একটু বের করার ট্রাই করি। তো RMS মান যদি বের করতে যাই, সেটা হচ্ছে এটার রুট, মানে এটা যদি বের করতে পারি তাহলে RMS মান হয়ে যাবে। এখন তুমি বলতে পারবো ভাইয়া গড় মান হিসেবে আপনি আগেরটাকে নিতেও পারেন, নাও নিতে পারেন, সেটা পরে বিবেচনায় নেওয়া হবে। আপনি কি এই জিনিসটা কি নেবেন না, এই যে আমাদের গড় বর্গ ব্যাগ, না এটা কি নিব না, এটা তো গড় বর্গ ব্যাগ, এর মানে ব্যাগের বর্গ। তো ব্যাগের বর্গ তো আর ব্যাগের বর্গ বলতেছি, গড় মানে প্রবাহের বর্গ। তো প্রবাহের বর্গ তো আর প্রবাহের সমান হবে না, এটা বর্গ চলে আসবে, ওই কারণে আমরা এটাকে নিব না। তবে বর্গটাকে রুট করলে কিন্তু প্রকৃত মানটা পাওয়া যায়, সেটা আমরা নিব। তো ওই জন্য আমার RMS মান দরকার। RMS মান জানতে হলে এটা জানতে হবে। তাহলে আমরা আসি এটা বের করি। তাহলে আমরা বলতে পারি I² বার সমান, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ IDT, কত থেকে কত পর্যন্ত নিব, 0 থেকে T পর্যন্ত। আগে পূর্ণ চক্র করি, নর্মাল নিয়ম হচ্ছে পূর্ণ চক্র করব। পূর্ণ চক্রে কোনো ঝামেলা হলে তখন অর্ধচক্র করব। আগের বার পূর্ণ চক্র করে দেখলাম পূর্ণ চক্রে 0 চলে আসে। বাট এবার যেহেতু এটা বর্গ, তাহলে বলো তো এই গ্রাফটা যখন আমার এরকম হবে, এদিকে I দিবা, যখন তুমি এদিকে I² দিবা, গ্রাফটা কি এরকম হবে না, তখন গ্রাফটা এরকম হবে, ঠিক কি না? কারণ বর্গ করলে তো আর ঋণাত্মক দিকে থাকে না,
ওই কারণে এখানে দেখবো পূর্ণচক্র নিলেও শূন্য আসে না। তাহলে আমার এখানে যেহেতু বর্গ করলে নেগেটিভগুলো পজিটিভ হয়ে উপরের দিকে উঠে যায়, ওই কারণে গ্রাফটা দেখতে এরকম হয়ে যায়। ওই কারণে আমরা এখন এটার জন্য পূর্ণচক্রের জন্য করার পর অর্ধচক্র করার দরকার নেই, কারণ পূর্ণচক্র যেখানে পেয়ে গেছি হুদাই আমি অর্ধচক্রের কাছে কেন যাব? আগের বার আমি ঠেকে গেছি, আগের বার আমার পূর্ণচক্র করলে জিরো চলে আসতেছে, ওই জন্য অর্ধচক্রের কাছে গেছি, বাট এবার আমার যাওয়ার কোনো দরকার নাই। তাহলে আমরা এটা মুছে দিই, কারণ এই ইন্টিগ্রেশনটা একটু বড় হয়ে যাবে। তাহলে সিম্পল হচ্ছে আইডিটি না বর্গ, আই এর বর্গ নিব টি সময়ের জন্য, মানে সময় সাপেক্ষে পূর্ণচক্রের জন্য 0 থেকে টি পর্যন্ত, ওই সময় দ্বারা আবার ভাগ করলাম। তাহলে এটাকে সুন্দরভাবে লিখলে লেখা যায় এভাবে 1/t ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি আই যদি I0 সাইন অফ ওমেগা টি হয়, তাহলে আই স্কোয়ার কী হবে? I0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তো আমি সেটা লিখতেছি। এবার আসো, এবার হচ্ছে I0 স্কোয়ার বের হয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। এখন আসো, আমরা জানি ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ সব জায়গায় সাইন স্কোয়ার থাকলে সামনেটা কি আনতে হয়? 2 আনতে হয়, কারণ 2 সাইন স্কোয়ারের ফর্মুলা আছে 2 সাইন স্কোয়ার এক্স সমান 1 মাইনাস কস 2x, এটা আমরা জানি। 2 সাইন স্কোয়ার এক্স সমান 1 মাইনাস কস 2x আমরা জানি। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে এটা 2 দিয়ে এর এটা 2 দিব, হাফ দিয়ে 2 দিলাম, নিচে এটা 2 উপরে এটা 2। এবার ফর্মুলা করা যাবে I0 স্কোয়ার ডিভাইড বাই 2t ইন্টিগ্রেশন অফ 0 থেকে t 2 সাইন স্কোয়ার ওমেগা টির ফর্মুলা কি? 1 মাইনাস কস 2 থিটা, মানে হচ্ছে এই পুরাটা ত্রিকোণমিতির ফর্মুলা, ইন্টিগ্রেশন করে নেই যে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার আসো I0 স্কোয়ার ডিভাইড বাই 2t। এবার 1 কে ইন্টিগ্রেশন করলে তুমি কি পাবা? 1 কে ইন্টিগ্রেশন করলে তুমি t পাবা, মাইনাস cos 2 ওমেগা t, এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো? cos কে করলে পাই sin 2 ওমেগা t ডিভাইডেড বাই এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো 2 ওমেগা। একটু বুঝছি কিনা? ওকে, আমরা এতটুকু বুঝছি কিনা? এবার আসো, আমার মান বসিয়ে দিতে হবে। তো মান বসিয়ে দিলে কেমন হয়? I0 স্কোয়ার ডিভাইড বাই 2t, আর এদিকে প্রথমে টি বসাবো, টি বসালে হয় বড় হাতের টি মাইনাস সাইন 2 ওমেগা বড় হাতের টি ডিভাইড বাই 2 ওমেগা। এরপর 0 বসালে এখানেও 0, মাইনাস এখানেও 0, বসানোর দরকার নেই, আমি ডাইরেক্ট বলে দিলাম। মানে এক কথায় শূন্য বসানোটা আমি দেখাইলাম না, না দেখাইলে এবার এই লাইনটা এখানে নিয়ে যাও, ইকুয়ালস টু I0 স্কোয়ার ডিভাইড বাই 2t, এদিকে হচ্ছে I মাইনাস সাইন 2 ওমেগা টি, সাইন 2 ওমেগা টি, নিচে আসে হচ্ছে 2 ওমেগা। এবার একটু ভালো করে খেয়াল করো, খেয়াল করলে আমরা কি পাবো? এবার আমরা যে জিনিসটা পাবো ভাইয়া একটু দেখি, এই ওমেগার জায়গায় আমরা লিখতে পারি 2 পাই ডিভাইড বাই টি, তাহলে টি টি চলে যাবে, চলে গেল। আর এইদিকে আমার এটা কত হয়ে যায়? সাইন 4 পাই হয়ে যায়। তাহলে আমি এখান থেকে পাবো I0 স্কোয়ার ডিভাইড বাই 2t I মাইনাস সাইন 4 পাই ডিভাইড বাই 2 ওমেগা। সাইন 4 পাইয়ের মান কত? 0। তো এটা যদি আমার 0 হয়, পুরো রাশিটাই 0 হয়ে গেল, যার কারণে নিচে কি আসে দেখার দরকার নাই। তাহলে আমরা বলতে পারি I0 স্কোয়ার ডিভাইড বাই 2t ইন্টু I।
সরি আই কোত্থেকে পাইলাম, এটা তো টি, টিটা আই কেমন হয়ে গেল, ডিভাইড বাই টি। তাহলে টি টি চলে যাবে, তাহলে আমরা এখানে পাবো আই নট স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে যেটা পাইলাম সেটা হচ্ছে আই স্কোয়ার বার ইকুয়ালস টু হাফ আই নট স্কোয়ার। আমার এটা দরকার নাই, আমার হচ্ছে আর এম এস মান দরকার। তো আর এম এস এর জন্য তো এটা লাগবে, তার জন্য আগে এটা বের করলাম। এটা আমরা বুঝছি কিনা আগে বলো, এতটুকু ইন্টিগ্রেশন করা বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা? হ্যাঁ হ্যাঁ রে, ইন্টিগ্রেশন ভুলে গেছ। আমরা বর্গ তড়িৎ প্রবাহের বর্গগুলো নিলাম সময়ের সাপেক্ষে। পূর্ণ চক্রের জন্য মান হচ্ছে 0 থেকে বড় হাতের টি মানে পর্যায়কাল পর্যন্ত সময় দ্বারা ভাগ করলাম। তাহলে এটা 1/t পাশে রইল, আর এটা আমরা বসাই দিলাম। আই এর জায়গায় বসাইলাম আই নট সাইন অফ ওমেগা টি, বর্গ করলে আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। আই নট স্কোয়ার কনস্ট্যান্ট বের হয়ে চলে আসলো। এখন সাইন স্কোয়ারকে ইন্টিগ্রেশন করা যায় না, তার জন্য কী করতে হয়, সামনে 2 আনতে হয়। 2 আনলে ত্রিকোণমিতির সূত্র খাটে, হাফ দিয়ে 2 আনলাম। 2 সাইন স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1 - cos 2 থিটা করলাম। 1 যেহেতু টি এর সাপেক্ষে করতেছি, 1কে ইন্টিগ্রেশন করলে পাবো টি, কসকে ইন্টিগ্রেশন করলে পাবো সাইন। কিন্তু এটা তো আমার টি না, ওই কারণে এটাকে আবার ডিফারেন্সিয়েশন ফর্ম দ্বারা ভাগ করতে হয়, 2 ওমেগা দ্বারা ভাগ করলাম। লিমিট হচ্ছে 0 থেকে টি দিলাম, এই আপার লিমিটটা বসাইলাম, মাইনাস মাইনাস লোয়ার লিমিট বসাইলে সব 0 হয়ে যায়, ওই জন্য আমি দেখাইলাম না, তুমি বসাবা। এরপর এই যে ওমেগা, ওমেগার জায়গায় বসাইলাম 2π ডিভাইড বাই টি। টি টি কাটাকাটি গেল, 2 × 2 = 4π। 4π মান হচ্ছে কত, 0, সাইন 4π এর মান 0, তাহলে এটা পুরোটা 0 হয়ে গেল। এখানে টি, এটা সাথে গুণ হলো, টি টি কাটাকাটি আই নট স্কয়ার ডিভাইড বাই 2 সেটাই দিলাম। কার মান? এটার মান। একটু বুঝছি কিনা? এবার আমার কার মান দরকার? আমার তো আরএমএস মান দরকার। তাহলে এখন আমার দরকার হচ্ছে কার মান? আরএমএস মান। তাহলে আমরা বলতে পারবো আই আরএমএস ইকুয়ালস টু হচ্ছে আই স্কোয়ার বারের রুট। আই স্কোয়ার বার মান হচ্ছে হাফ আই নট স্কোয়ার, তাকে রুট করলে পাই 1/√2 আই নট। এটা হচ্ছে আরএমএস মানের ফর্মুলা। তাহলে আই আরএমএস মান সমান কত বলতে পারি? আই আরএমএস মান সমান আমরা আই আরএমএস যে মানটা, ওই আই আরএমএস মান সমান আমরা এটা বলতে পারি। আর 1/√2কে ক্যালকুলেশন করলে তুমি পাবা 0.707। আই আরএমএস ইকুয়ালস টু হচ্ছে 0.707 আই নট। তাহলে আমরা বলতে পারি এটাকে পার্সেন্টেজে নিলে কত পার্সেন্ট আসে? এটা হচ্ছে 70.7%। তাহলে আমরা বলতে পারি আরএমএস মান সর্বোচ্চ প্রবাহের 70.7%, এটাই হচ্ছে আমার আরএমএস মানটা। তো এখন কথা হচ্ছে, তুমি যদি কম্পেয়ার করো, আচ্ছা এখানে ইভান সাইদ আমাকে প্রশ্ন করলো, ভাইয়া টি নিয়ে কেন করতেছে? এখানে তো আপ ডাউন করতেছে। আরে বাবা, আপ ডাউন করতেছি বিদায়ে তো আমরা ইন্টিগ্রেশনের হেল্প নিছি, না হয়তো ডাইরেক্ট বলে দিতাম। আমরা কি চলতরিতে এগুলো করি নাই, বাট এখানে করতে হচ্ছে কারণ এটা আপ ডাউন করতেছে। অ্যাভারেজটা আমি কত জানি না, ওই কারণে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে করতেছি যাতে করে সে আমাকে প্রপার ভ্যালুটা দেয়। এখন আমরা করার পর কি দেখলাম, তুমি যদি দেখো আমাদের কার্ভটা কেমন হয়, এরকম
যদি এটাকে তুমি ডিসি এর সমতুল্য ধরতে যাও, মানে এসিটাকে তুমি ডিসি এর মতো করে ব্যবহার করো, তখন কার্ভটা দেখতে এরকম হবে, নির্দিষ্ট পরিমাণ প্রবাহ, এবং ওই নির্দিষ্ট পরিমাণ প্রবাহ হচ্ছে আরএমএস প্রবাহ। এর মানে হচ্ছে তুমি যখন গড় প্রবাহ বের করছিলা সেখানে কিন্তু পূর্ণ চক্রে তুমি 0 পাইছো, ওই কারণে গড় প্রবাহটা আমরা কাউন্ট করতে পারি না বা করি না। আরএমএস যখন পাইছি তখন দেখতেছি পূর্ণ চক্রে সে 0 নয়, আমাকে এটা মান দেয়। এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে এসি প্রবাহের ক্ষেত্রে যে আরএমএস ভ্যালুটা, এটাই হচ্ছে ডিসি প্রবাহে প্রকৃত মানের কাছাকাছি। ওই কারণে আমরা যখন ডিসিতে ক্যালকুলেশন করব, যেমন আমি ক্যালকুলেশন করি ডিসিতে ক্ষমতা P = I²R, ঠিক সেমটা এসিতে করা যাবে P = I²R। তবে এসিতে আই মানে আই নয়, কারণ এই সূত্রটা কিসের সূত্র? ডিসি এর সূত্র। তাহলে এটা এসিতে যদি ব্যবহার করতে হয় এখানে আই আরএমএস ব্যবহার করতে হয়। এর মানে তুমি তড়িৎ প্রবাহ যেটা ডিসিতে ব্যবহার করছিলা এসির ক্ষেত্রে তার জায়গায় যদি আরএমএস ভ্যালু ব্যবহার করো তাহলে কোনো সমস্যা নাই। যেমন আমার এখানে অনেক সময় ক্ষমতাটা বের করতে হয়, ক্ষমতা আমাদের এই চ্যাপ্টারে কিন্তু লাগে, এই ক্ষমতা বা আমাদের তাপ উৎপন্নের হার, এই ক্ষমতা বের করতে হলে ক্ষমতা বের করার সময় তোমার এখানে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আরএমএস ভ্যালুটা বের করতে হয়। কোন ভ্যালু? আরএমএস ভ্যালু। এর মানে ডিসিতে তো আমার মান কনস্ট্যান্ট, বাট এসিতে তো আমার মানটা কনস্ট্যান্ট না, ফ্লাকচুয়েট করে। তো যেখানে ফ্লাকচুয়েট করে সেখানে আমাকে একটা অ্যাভারেজ ভ্যালু নিতে হয়। আর অ্যাভারেজ ভ্যালু বলতে আমি কোন ভ্যালুটাকেই বুঝি? আমরা আরএমএস ভ্যালুটাকেই বুঝি। সো কিচ্ছু বলা না থাকলে আমরা আরএমএস ভ্যালু ধরে ক্যালকুলেশন করব। তাহলে আমরা এসির ক্ষেত্রে যাকে প্রবাহ বলি, ডিসির ক্ষেত্রে যাকে নির্দিষ্ট প্রবাহ বলি, এসিতে তাকে কার সাথে কম্পেয়ার করতে পারি? আরএমএস ভ্যালুর সাথে কম্পেয়ার করতে পারি। এবং তুমি আই এর জায়গায় আরএমএস দিয়ে ইচ্ছা মতো তুমি ম্যাথ করতে পারো, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পারছো। এবার আসো, আর একটা প্রশ্ন করা হয় 220 ভোল্ট এসি। আচ্ছা, আমি তোমাকে যেখানে দেখাচ্ছি সবগুলো তড়িৎ প্রবাহের জন্য, সবগুলো কিন্তু আবার তড়িৎ চালশক্তির জন্য করা যায়, হুবহু সেম আসবে। আর 220 ভোল্ট ডিসি বলা হলো কোনটি বেশি বিপজ্জনক? এই দুইটার মধ্যে কোনটি বেশি বিপজ্জনক? আসো আমরা একটু বের করার ট্রাই করি। তোমাকে যখন বললো 220 ভোল্ট ডিসি, তো ডিসিতে তো আমার ভোল্টেজ ফিক্সড, এর মানে সে আমাকে আউটপুট দিবে 220 ভোল্ট। এর মানে তুমি আমাকে যদি 220 ভোল্ট ডিসি দিয়ে শক দাও, আমি 220 ভোল্টই পাবো। এবার এসির ক্ষেত্রে ফিক্সড যেটা দেওয়া আছে, এসিতেও ফিক্সড থাকে না। তাহলে ফিক্সড যেটা আমি ডিসি এর সাথে সমতুল্য করে দিছি সেটা আসলে কোন ভ্যালু? সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। এর মানে ই আর এম এস, এটাই হচ্ছে 220 ভোল্ট। এবার আরএমএস এর ফর্মুলা দেখো, ই আর এম এস ইকুয়াল টু আমরা দেখছিলাম 0.707 ই নট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ই নট ইকুয়াল টু হচ্ছে 1/0.707 ERMS। এবার তুমি ই নট ইকুয়াল টু 1/0.707 ERMS এর মানটা কত? 220। ক্যালকুলেশন করলে এটা প্রায় 311 ভোল্ট আসবে। আর ই নটটাকে আমরা কি বলি? সর্বোচ্চ মান। এর মানে কি? এর মানে তুমি ডিসিতে 220 ভোল্ট দিচ্ছ মানে তুমি 220 ভোল্টই পাবা। আর এসি তো আমার ফিক্স না, সে পরিবর্তন হয়। তাহলে এসি এর ক্ষেত্রে কি হয়? সে 0 থেকে সর্বোচ্চ যে কোনো মান দিতে পারে।
তাহলে সর্বোচ্চ কতটুকু দিতে পারে? তাহলে এসি এর ক্ষেত্রে তুমি যেটা বলতেছো, যেটা দেওয়া আছে এটা আসলে কার মান? আরএমএস ভ্যালুর মান। তাহলে আরএমএস মান যদি এটা হয়, সর্বোচ্চ মান হইতে পারে 311 ভোল্ট। এর মানে তুমি 0 থেকে 311 ভোল্ট পর্যন্ত যে কোনো শক খাইতে পারো। ওই কারণে এসিটা বেশি বিপজ্জনক। ওই কারণে ডিসির তুলনায় এসিতে কাজ করার সময় একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। তাহলে আমরা বলতে পারি কে বেশি বিপজ্জনক? আমরা বলতে পারি এসি বিপজ্জনক। কেন বুঝছো তো? ডিসিতে যা দিবা তাই পাবা, এসিতে যা দিবা তা পাবা না। তুমি যেটা দিচ্ছ এর মান হচ্ছে, সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। তুমি ওই আরএমএস ভ্যালু থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবা তার শীর্ষমান কত। এটাকে আমরা বলি শীর্ষমান। শীর্ষমান, তাহলে এই যে শীর্ষমান, সে যেহেতু ফ্লাকচুয়েট করে, সে সর্বোচ্চ তোমাকে এতটুকু পর্যন্ত আউটপুট দিবে, তখন যে ঝামেলায় পড়ে যাবা। ওই কারণে এসি বেশি বিপজ্জনক। আচ্ছা, আশা করি জিনিসটা বুঝতে পারছি। এবার আসো, তুমি চাইলে এদের মধ্যে এদের মধ্যে তুমি যে কাজটা করতে পারো, এদের মধ্যে তুমি রিলেশনগুলো করতে পারো। যেমন আই বার ইকুয়ালস টু, আমরা কী পাইছিলাম? আই বার যখন আমরা ক্যালকুলেশন করছিলাম, আই বার যেটা, সেটা ছিল আমাদের 2/5 আই নট, 2/5 আই নট। আবার এখান থেকে আমরা বলতে পারি আই নট ইকুয়ালস টু হচ্ছে 5/2 ইন্টু আই বার। আবার আমরা আই আর এমএস যখন বের করলাম, সেখান থেকে বললাম 1/√2 আই নট। এখান থেকে আমরা বলতে পারি আই নট ইকুয়ালস টু হচ্ছে √2 ইন্টু আই আর এম এস। ঠিক কি না? ঠিক। যদি ঠিক হয়, এখন তাহলে দেখো, আমি আই বারের সাথে আই নোটের রিলেশন জানি, আবার আর এম এস এর সাথে আই নোটের রিলেশন জানি। অনেক সময় আমাকে এবার আই বার যেটা, এটার সাথে আই আর এম এস এর রিলেশন বের করতে বলে। তো এখান থেকে আমি সিম্পল বলতে পারি এটাও আই নট, এটাও আই নট। তাহলে এই দুটো কেমন? সমান। এই দুটোকে সমান দিলে আমি বলতে পারি √2 ইন্টু আই আর এম এস ইকুয়ালস টু 5/2 আই বার। তাহলে আমরা বলতে পারি আই আর এম এস ইকুয়ালস টু হচ্ছে 5/2 আই বার। অথবা আমরা এখান থেকে বলতে পারি আই বার ইকুয়ালস টু হচ্ছে 2√2/5 ইন্টু আই আর এম এস। তাহলে রিলেশন এটা একটা পাইলাম, আই এর সাথে আই নটের রিলেশন, আই বারের সাথে আর এম এস এর সাথে আই নটের রিলেশন, আবার তাদের দুইজনের মিউচুয়াল রিলেশন, যে কোনো রিলেশন পাইতে পারো। এবং এই আর এম এস যেটা, এটাকে অনেক সময় আপাত মান বলা হয়। কোন মান বলা হয়? আপাত মান, বা অনেক সময় এটাকে প্রকৃত মান বলা হয়। আর আই নট যেটা, এটাকে আমরা বলি শীর্ষ মান। এটাকে আমরা কি বলি? শীর্ষ মান। আর আই বার যেটা, এটাকে আমরা বলি গড মান। গড মান। এবার আসি, আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে আকৃতি গুণাঙ্ক। এই অধ্যায়ের লাস্ট টপিকস আকৃতি গুণাঙ্ক। আকৃতি গুণাঙ্ক কাকে বলি? আকৃতি গুণাঙ্ক আমরা বলবো হচ্ছে, আমাদের আকৃতি গুণাঙ্ক বলবো হচ্ছে, আমরা এভাবে বলবো, আকৃতি গুণাঙ্ক সমান হচ্ছে আর এম এস মান ডিভাইডেড বাই গড় মান। এর মানে আর এম এস মান এবং গড় মানের যে অনুপাত, সেটাকে আমরা বলি কি? আকৃতি গুণাঙ্ক। তো সেটা আমার কত হয়? আর এম এস ভ্যালুটা কত? 1/√2 আই নট। আই বারটা কত? 2/5 আই নট। আই নট চলে যাবে। তাহলে আমরা এখান থেকে পাবো কি? 5/2√2। এবার যদি তুমি ক্যালকুলেশন করো, আনসার পাবা 1.11। তাহলে পরীক্ষার জন্য মুখস্থ রাখতে হবে আকৃতি গুণাঙ্কের মান হচ্ছে 1.11। এটা ডাইরেক্ট মুখস্থ। আকৃতি গুণাঙ্কের মান কত? 1.11। এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। আকৃতি গুণাঙ্ক
আকৃতি গুণাঙ্কের মান সবসময় কত 1.11 আকৃতি গুণাঙ্কের মান সবসময় কত আকৃতি গুণাঙ্কের মান সবসময় 1.11 পরিশেষে আমরা বলতে পারি আমাদের অধ্যায় শেষ। এখন তোমাকে কিছু সিকিউ করতে হবে। তো এই অধ্যায়ে আসলে যে সিকিউগুলো আছে বা যে ম্যাথগুলো আছে এগুলো আমি করানোর কোনো প্রয়োজন বোধ করতেছি না, কারণ এই অধ্যায় থেকে কিন্তু প্রচুর পরিমাণ সিকিউ পরীক্ষা আসছে, যদিও অধ্যায় ছোটো এবং যথেষ্ট সোজা। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, সৃজনশীলগুলো তোমরা নিজেরা দেখে নিবা, ম্যাথগুলো তোমরা দেখে নিবা। আমি সূত্র যেগুলো পড়াইছি সূত্রগুলোর মধ্যে কিন্তু আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করে বলছি। তো তোমাদের কাজ হচ্ছে তোমরা বই থেকে সবগুলা ম্যাথ এবং সৃজনশীল করে ফেলবা। কোনোটাই প্রবলেম পাইলে আমাকে জানাবা, আমি সেগুলো সলভ করে দিব, কোনো সমস্যা নাই। তো আমার মনে হয় খুব একটা প্রবলেম হওয়ার কথা না। আর একটা হচ্ছে তোমার ওই যে আমরা তরঙ্গের মধ্যে যেরকম ইকুয়েশন কম্পেয়ার করছি না, এখানে ইকুয়েশন কম্পেয়ার করতে হয়। পরীক্ষায় দেওয়া আছে i = 5 sin 2π t, তখন তোমাকে এটাকে i = I0 sin ওমেগা টি এর সাথে কম্পেয়ার করে বলতে হয় এটা হচ্ছে I0 এর ভ্যালু, এটা হচ্ছে ওমেগা এর ভ্যালু। আবার ওমেগা সমান আমরা জানি আমাদের 2π/t, আবার আমরা জানি f সমান 1/t। এভাবে ক্যালকুলেশন করতে হয়। আশা করি আমার বলার প্রয়োজন পড়বে না। তো তোমরা এই ধরনের যত ক্যালকুলেশন সবগুলা করে নিবা, যতগুলো ম্যাথ আছে সবগুলো করে নিবা। কোনোটায় প্রবলেম হলে আমাকে জানাবা। আনুষ্ঠানিকভাবে আমাদের তাড়িৎচুম্বকীয় আবেশ এবং পরবর্তী প্রবাহ এখানেই শেষ, এবং এর মধ্যে আমরা বলতে পারি আমাদের ফিজিক্সের 5টা চ্যাপ্টার খুব সুন্দরভাবে একেবারে ব্যাখ্যা সহ সবগুলো শেষ। এই অধ্যায়ে যদি ম্যাথগুলো কঠিন না, ওই কারণে আমি এই অধ্যায়ে ম্যাথগুলো করিনি। অন্যান্য অধ্যায়ে আমি ম্যাথের জন্য স্পেশাল অনেকগুলো ক্লাস দিয়ে ম্যাথগুলো করাইছি, সৃজনশীলগুলো করাইছি। বাট এখানে তোমার খুব একটা সমস্যা হবে না, যতটুকু করেছি এতটুকু দিয়ে সব করতে পারবা। তো আগামী ক্লাসে আমরা এর মাঝখানে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান আর ভৌত আলোক বিজ্ঞান এই দুইটা অধ্যায় বাদ দিয়ে আমরা ডিরেক্টলি আধুনিক পদার্থবিজ্ঞানে চলে যাব, কারণ আধুনিক পদার্থবিজ্ঞান বিশাল একটা অধ্যায়, আর প্লাস হচ্ছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা আধুনিক পদার্থবিজ্ঞান এবং এরপরে তার সাথে রিলেটেড অধ্যায় হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এই দুইটা আমরা এট এ টাইম পড়ে ফেলবো। দেন আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে শিফট করবো। সো আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানে। এই অধ্যায়টা অনেকের জন্য এই অধ্যায়টা খুব বেশি ইন্টারেস্টিং একটা অধ্যায়, অনেক বড়, তবে পড়তে খুবই মজা যদি তুমি বেসিকগুলো ক্লিয়ার করতে পারো। কিন্তু অনেকের অধ্যায় বেসিকগুলো ক্লিয়ার থাকে না। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ বেসিক দেওয়ার চেষ্টা করবো, আশা করি সমস্যা হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।